হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলারল্যান্ড। আজকের গল্প প্রখ্যাত সাহিত্যিক শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের অমর সৃষ্টি মিতিন মাসি সিরিজের উপন্যাস কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ। আজকের উপন্যাসটা আমরা ভাগ করেছি দুটি পর্বে। প্রথম পর্ব তোমরা অলরেডি শুনে নিয়েছ। আজকে শুনবে উপন্যাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। শুরু হচ্ছে প্রখ্যাত সাহিত্যিক শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি সিরিজের উপন্যাস কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ। সে কি রে, আমরা মানালি যাচ্ছি না? আরে আমি তাই বললাম নাকি, হাতে তো এখনো অঢেল দিন আছে, পরে যাব। আর বেড়াতে বেরিয়ে শুধুই হুটোপুটি করে ছোটাছুটিটা একেবারেই কোনো কাজের কথা না। নাগগারে যখন এলামই একটা রাত কাটাতে দোষ কি বল? আর দেখতেই তো পাচ্ছিস জায়গাটা অসম্ভব সুন্দর, আর চতুর্দশী চাঁদের আলোয় আরও অপূর্ব লাগবে, দেখিস। আমি মিতিনের দলে, এক রাত কেন 3 রাত্রিরও এখানে থাকতে পারি। আদৌ মানালি না গেলেই বা কি এসে যায়? মানালিও পাহাড়, নাগগারও তাই। ওখান থেকেও বরফে ঢাকা হিমালয় দেখবে, এখান থেকেও। এই তুমি চুপ করো তো, শুধু আয়েশ করার ধান্দা। বটেই তো, ছুটি কাটাতেই তো এসেছি, আরাম করবো না কেন? আহা আহা, দেখাই যাক না দিদি, যদি একটা ভালো হোটেল পাওয়া যায়, বিকেলে না হয় ক্যাসেলটা ঘুরে আসবো। হ্যাঁ, ওখানে আর একটা মিউজিয়ামও আছে। না বাবা, আমি আর মিউজিয়ামে নেই, একটা দেখেই আমার ঠ্যাং ব্যথা করছে। বুঝেছি বুঝেছি। বিচিত্র মুখভঙ্গি করলেন সহেলি, দেখে শখ করে হেসে ফেলল। হাসতে হাসতেই আবার দুপুরের আহারে সবাই মন দিয়েছে। নাগগারের এই ভোজনালয়টি একান্তই নিরামিষ। খাবার দাবারের পদও খুব বেশি নেই। ফুলকপির একটা ঝাল ঝাল তরকারি, বেগুন ভর্তা আর তড়কা ডাল, গরমা গরম পরোটার সঙ্গে তাই হাপুস হুপুস খাচ্ছে সকলে। এমনকি ঝালের কষ্ট ভুলে বুমবুমও। পেটে যখন ছুঁচো ডন দেয় তখন সব খাবার অমৃত। টিঙ্কুও খাচ্ছিল পাশের টেবিলে। পরোটা ছিঁড়তে ছিঁড়তে পার্থ তাকে জিজ্ঞেস করলো, এখানে পছন্দসই হোটেল কোথায় আছে জানো? হ্যাঁ, অনেক পাওয়া যাবে। উপরের ক্যাসেলেই থাকতে পারেন, ওখানে তো এখন হোটেল হয়ে গিয়েছে। ভালো? হ্যাঁ, খুব ভালো, তবে একটু দামি, এই আর কি। মাঝামাঝি কিছু নেই? মাঝামাঝি হ্যাঁ পেয়ে যাবেন, এই বাজারে খুঁজলেই পাবেন। হোটেল থেকে হিমালয়ের চূড়ো দেখা যাবে তো? হ্যাঁ নিশ্চয়ই। খাওয়া সেরে টিঙ্কুকে নিয়ে বেরিয়ে গেল পার্থ। বিল মেটাতে গিয়ে মিতিন আলাপ জুড়েছে হিমাচলি হোটেল মালকিনের সঙ্গে। মৌরি চিবোতে চিবোতে প্রশ্ন করলো, তো এখন তো নাগরের পিক সিজন, তাই না? কোথায় আর মরশুম ম্যাডাম, নাগঘরে তো তেমন টুরিস্টই আসে না। কেন? এখানে তো অনেক কিছু দেখার আছে, যেমন রোয়েরিক সাহেবের গ্যালারি। পাহাড় বেড়াতে এসে কতজন আর তসবির পছন্দ করে বলুন? সকালে তো কুলুমালালি ছোটে, হয় কিছু বিদেশি আসে, নয় 2-4টে খ্যাপা মানুষ। খ্যাপা নয় তো কি, পিঠে বোঝা চাপিয়ে পাহাড় ও পাহাড় চড়ে বেড়াচ্ছে। ও, আপনি ট্রেকারদের কথা বলছেন? হ্যাঁ জি, ওরাই তো সব থেকে বেশি আসে। নাগগার থেকে অনেক স্পটে যাওয়া যায় কি না? যেমন চন্দ্রখনি পাস যেতে পারেন। মালানা গ্রাম যদি পায়ে হেঁটে যান তাহলে 3 মতো লাগবে। চাইলে মালানা দিয়ে মণিকরণও যাওয়া যায়, পথে পূর্বে রসই পাস। আবার মণিকরণ পেরিয়ে ক্ষীরগঙ্গাও যেতে পারেন। সবকটাই খুব ফেমাস ট্রেকিং রুট। আপনারা নিশ্চয়ই ট্রেক করতে আসেননি? একেবারেই নয়, আমরা ছবি দেখার পার্টি। ঢুকতে দিল? ওখানে তো আজ অনেক পুলিশ, রাতে নাকি চোর এসেছিল শুনলাম। আপনি জানেন নাকি? ছোট জায়গা ম্যাডাম, খবর তো কানে এসেই যায়। তবে একটা কথা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই পাহাড়ের লোকেরা কিন্তু কেউ রোয়েরিক সাহেবের গ্যালারিতে চুরি করতে যাবে না। সবাই এখনও ওকে ভক্তি করে। চোর তাহলে বাইরের কেউ বলছেন? বিলকুল। তা বাইরের লোক রাত দুপুরে এসে চুরি করবেই বা কী করে? এত রাতে পালাবেই বা কোথায়? কে জানে, হয়তো পেদল চন্দ্রখনি পাশের দিকেই চলে গেল, বা এখান থেকে কাতরিন যাওয়ারও একটা শর্টকাট রাস্তা আছে। পথে তো বিপাশা পড়ে, নদী টপকালেই পাতলিকুল, তারপরে কাতরিন বা কতটুকু। পার্থ ফিরে এলো, এসেই তাড়া লাগাতে শুরু করলো, আরে চলো চলো,
হোটেল রুমে আগে বডি ফেলি, তারপর বেরিয়ে যে যার সঙ্গে যত খুশি বকর বকর করো। হোটেলটা কাছেই, বাজার পেরিয়ে ছোট্ট টিলার মাথায়। পিছনের উত্তর দিক পুরো খোলা এবং সত্যি সত্যি সেখান দিয়ে বরফে ঢাকা হিমালয়ের একটা ফালি দৃশ্যমান। ঘর দুখানাও চলনসই। কুলুর কটেজের মতো বাহারি না হলেও খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ সবই রয়েছে। একটা করে ছোট টিভিও। বিছানা পেয়ে সহেলির হাঁটু কোমরের ব্যথা যেন বেড়ে গেল, সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছে। অবনী বসলেন বই খুলে যথারীতি। আর বুম বুম টিভিতে টুপুরের চোখ জুড়িয়ে আসছিল। ঘুম কাটাতে পাশের কামরায় এলো। এ ঘরেও পার্থ টিভি খুলবে খুলবে করছে, হাতের রিমোট। কিরে মাসির ল্যাজ, এবার তোদের কি প্ল্যান? মিতিন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। টুপুরের হয়ে জবাব দিল, আপাতত নাগ্গার দর্শন। নো টুপি প্লিজ। খোলসা করে বলো তো, কেন রয়ে গেলে নাঙ্গারে? বুঝতে পারছো না? চুরির কিনারা করতে গেলে এই নাগ্গারে একটু থাকা দরকার। অর্থাৎ কিনা অকুস্থল থেকে খুব একটা দূরে যাওয়া সমীচীন নয়, বুঝলে? কোমর বেঁধে নেমেই পড়লে তাহলে? ছাড়তে পারছি না যে, পরপর এমন সব ক্লু এসে যাচ্ছে। তাই নাকি? যেমন? সেই পেন ড্রাইভ থেকে শুরু হয়েছে, তারপর বৈদ্যনাথের সঙ্গে সাক্ষাৎ, ছবির কপি, ছবি চুরি, তো আরও আছে, তবে এখনই ভাঙছি না। যা ইচ্ছে করো, শুধু মাথায় রেখো এ কেসে কিন্তু তোমার এক পয়সা রোজগার নেই। প্রজ্ঞাপারমিতা মুখার্জি অর্থ ছাড়াও কেস করে স্যার। মগজের খিদে মেটানোর বাসনাও তো থাকে মানুষের, তাই নয় কি? মা, টিভিতে ছবি চুরির খবরটা দেখাচ্ছে। স্থানীয় চ্যানেলে এক মহিলা গম্ভীর মুখে পরিবেশন করছেন ছবি চুরির এপিসোড। নবীন তারকুণ্ডে এবং সুখদেব ভাটিয়া নামে এই দুই ব্যক্তি নাকি সম্ভাব্য চোর। গোটা উপত্যকা জুড়ে খোঁজ চলছে ওই দুই ব্যক্তির। তল্লাশি করা হচ্ছে মান্ডিগামী এবং রোটাংগামী প্রতিটা যানবাহন। লোক দুটোর সন্ধান দিতে পারলে হিমাচল প্রদেশ সরকার পুরস্কার প্রদান করবে বলেও ঘোষণা করা হলো। এসপি সাহেব দারুণ প্রম্পট তো, কিন্তু ব্রেনে ঘিলুটা একটু কম। চুরির বিষয়টা জানানোই তো যথেষ্ট ছিল, সঙ্গে বড় জোর লোক দুটোর নাম আর অ্যাওয়ার্ড, ব্যাস। পুলিশ কি অ্যাকশন নিচ্ছে তা সর্বত্র চাউর করা তো বোকামি। চোর সাবধান হয়ে যাবে বলছো? অফকোর্স, তারা আর গাড়ি ঘোড়া ধরবেই না, অন্য কোনো উপায় পালানোর তাল করবে। বললেই হলো। কিভাবে? পায়ে হেঁটে নাকি উড়ে? জানো, দুপুর 12টার পরে কুলু থেকে আর কোনো প্লেন ছাড়ে না। জানার প্রয়োজন নেই, তবে কাজটা যে উচিত হয়নি এ আমি জোর দিয়ে বলবো। আমার কিন্তু উল্টোটাই মনে হয়। অ্যানাউন্সমেন্টে হয়তো সুফলই পাওয়া যাবে। কীরকম? লোক দুটো যদি টিভি দেখে, আমার ধারণা দেখবেই, তাহলে তাদের দুতরফা বিপদ। ঘাপটি মেরে থাকতেও ভয় পাবে, দুম করে বেরিয়ে পড়ারও সাহস হবে না। আর ঠিক এই রকম মুহূর্তেই অপরাধীরা কিছু না কিছু ভুলভাল কাজ করে বসে। সবটাই কিন্তু নির্ভর করছে একটা অনুমানের উপর। আমরা ধরেই নিচ্ছি লোক দুটো এখনো কুলু ভ্যালিতে আছে, তারপর দেখা গেল ওরা হয়তো বহু আগেই পকার পার হয়ে গেছে। অসম্ভব। কুল্লুর আশেপাশে ওই দুই মক্কেলকে থাকতেই হবে। তা কেন? ও সে আরেকটা অঙ্ক, আমি অলরেডি কষে রেখেছি। দাঁড়া, আশুতোষ শাহকে একটা ফোন লাগাই। মোবাইলে নাম্বার খুঁজে টিপল মিতিন। মাইক্রোফোন অন করলো যাতে পার্থ আর টুপুর শুনতে পায়। ইয়েস ম্যাডাম, পৌঁছে গিয়েছেন মানালি? না মিস্টার শাহ, আজ আমরা নাগেরে থাকাটাই মনস্থ করলাম। আর হোটেলে এন্ট্রি নিয়েই আপনার তৎপরতা দেখছি। টিভিতে তো জোর প্রচার চলছে। এসব ছাড়াও আমি আরো অনেক দূরে গিয়েছি। বৈদ্যনাথ রায় এখন আমার সামনে, লোক দুটোর স্কেচ বানাচ্ছেন। দ্যাটস গ্রেট। তো কেমন বুঝলেন বৈদ্যনাথকে? সম্ভবত ইনোসেন্ট, বাট নো প্র্যাকটিক্যাল সেন্স। শিল্পীরা যেমন হয় আর কি। কেসে আর একটা ব্রেক থ্রু হয়েছে ম্যাডাম। পাজি দুটো যে গাড়িতে কুলু থেকে বেরিয়েছিল সেই মারুতি ভ্যানটিকে ট্রেস করা গিয়েছে। তাই নাকি? হ্যাঁ, ওরা কুলু ছেড়ে সোজা মানালি গিয়েছিল। সেখানে উঠেছিল মানাল নদীর ধারে একটি গেস্ট হাউসে, নাম দ্য গোল্ডেন মুন। জানলেন কি করে? আরে গাড়ির ড্রাইভার তো আমাদের জিম্মায়। মানালি থানায় জবানবন্দি দিয়েছে। তার বক্তব্য লোক দুটো নাকি গেস্ট হাউসে উঠেই গাড়ি ছেড়ে দিয়েছিল। লোকটার স্টেটমেন্টও আমি ক্রস চেক করে নিয়েছি গোল্ডেন মুনে ফোন করে আর কি। ওখানকার ম্যানেজারই জানালো যে গেস্ট হাউসে ওরা নাকি মোটে একটা দিন ছিল। সোমবার দুপুরে লাঞ্চ সেরে মালপত্র নিয়ে বেরিয়ে যায়। অন্য কোনো গাড়ি নেয়নি? না, গাড়ি ছাড়াই। সঙ্গে নাকি বিশেষ মালপত্র ছিল না, জাস্ট দুজনের দুটো হ্যাভারস্যাক আর দুটো হ্যান্ড লাগেজ।
এবার আমি পাতা লাগাচ্ছি ওরা মানালি থেকে অন্য কোথাও গাড়ি নিয়েছিল কিনা। এক্সেলেন্ট, আপনি তো ঝড়ের গতিতে ছুটছেন। চালিয়ে যান, কিপ ইট আপ। আর আর ওই গ্যালারির পাহারাদার প্রসাদের কি খবর, কিছু জানতে পারলেন? কাস্টাডিতে এনেছি কুলুতে, স্কেচ আঁকা শেষ হোক তারপর প্রসাদকে নিয়ে পড়ছি। বেশ, ছাড়ি তাহলে। আর মাঝে মাঝে ফোন করে বিরক্ত করব, কিন্তু কিছু মনে করলে চলবে না। আরে না, আপনি হলেন কি ডিটেকটিভ, আপনার কাছ থেকেও তো ইনপুট পেতে পারি। বেশ, থ্যাংক ইউ। টেলিফোনটা অফ করে কিছুক্ষণ চোখ বুজে রইল মিতিন। ফের মোবাইলে আরেকটা নাম্বার টিপেছে। আবার মাইক্রোফোন চালু। এবার অপর প্রান্তে বিভব শর্মা। হ্যালো। আরে ম্যাডাম, আমার তো সর্বনাশ হয়ে গেল। কেন, কি হলো? আপনি কেন এসপি সাহেবকে আমার নাম্বারটা দিলেন ম্যাডাম? উনি তো আমাকে বহুত আঁক দেখাচ্ছেন। ম্যাডাম, আমি প্রাইভেট কটেজ চালাই, পুলিশ নজর দিয়ে বসে থাকলে আমি ব্যবসা চালাবো কি করে? কাহা সে গেস্ট আসে আমার কটেজে, তাদের কে যে কেমন সে আমি কিভাবে জানবো? হ্যাঁ, তা তো বটেই। কিন্তু এসপি সাহেব তো কথা মানছেন না। রোয়েরিক গ্যালারিতে কোন পেন্টিং চুরি হয়েছে আর ওই তারকুন্ডে আর ভাটিয়া নাকি কালপ্রিট, তাই এতে আমার কি কসুর বলুন? অথচ এসপি সাহেব আমাকেও ওদের সাথে ইনভলভ করে দিতে চাইছেন। আমার বিজনেস তো চপট হয়ে যাবে। আহা, লোক দুটো ধরা পড়লেই তো আপনি। পুলিশ কি আসলি ক্রিমিনালকে ধরতে পারে কখনো? তারা কোথায় ভেগেছে কোন জানে? বীচ বেসে আমি ফালতু টাইমটাই আমার খারাপ যাচ্ছে। এমন একটা পিক সিজনে আমার কটেজ বিলকুল খালি। আপনি চিন্তা করছেন কেন? কালকেই তো একজন আসছেন। না ম্যাডাম, ওখানেও গড়বড় আছে। এই তো দোপহরে সাহেবের মেসেজ এলো, ভিসা নিয়ে কি প্রবলেম বেঁধেছে, এরপর উনি দিল্লিতে নামছেন। দেয়ারফোর কাল নেই, উনি কুলু আসবেন পরশো। ভাবুন, অলরেডি আমি বুকিং ফিরিয়ে দিয়েছি। এখন কালও হোল্ডে যদি ফাঁকা যায়। আফসোস করবেন না শর্মাজি, সব ঠিক হয়ে যাবে। আপনি প্লিজ এসপি সাহেবকে একটু বলে দিন যে আমি বুড়া আদমি নই। কি আশ্চর্য, আমি বললেই বা তিনি মানবেন কেন? এসপি সাহেবের মুখে আমি সব কথা শুনেছি ম্যাডাম। আপনার পরিচয়, পেশা, মনে হলো উনি আপনার কথাকে ওজন দেবেন। কিছু মনে করবেন না ম্যাডাম, আমার এই হ্যারাসমেন্টের পিছনে কিন্তু আপনারও কিছুটা অবদান আছে। কিভাবে? রুমে যে একটা পেন ড্রাইভ পেয়েছিলেন, সেটা কি আমাকে একবার ইনফর্ম করা উচিত ছিল না? আমি তো ওটা পুলিশ স্টেশনে জমা করতাম। করতেন কি? চান্সই তো পেলাম না। নিজের ইনোসেন্স প্রুভ করব কি করে? আর কথা না বাড়িয়ে মিতিন কুট করে লাইনটা কেটে দিল। শর্মা একটু বেশি ঘ্যান করছেন না? যা বলেছ, পেন ড্রাইভ হাতে পাননি বলে এত হাহুতাশ কেন? তার কুণ্ডেদের সঙ্গে ওর যোগসাজেশ থাকাটা মোটেই বিচিত্র নয় মিতিন মাসি। আরে, বিভব শর্মাকে একদম ভিলেন ঠাওরে ফেললি? না রে, লোকটার একটাই গলদ, বড্ড লোভী। হয়তো তার জন্যই ওকে আরও সাফার করতে হবে। শেষ বাক্যটা পুরোপুরি বোধগম্য হলো না টুপুরের। আর কি দুর্ভোগ থাকতে পারে বিভব শর্মার? নাগগারে আধার নেমেছে বহুক্ষণ। কুলুর মতো জমজমাট নয় নাগগার, বরং সন্ধে হতেই চতুর্দিকে কেমন যেন একটা ঘুম ঘুম ভাব। অল্প স্বল্প 2-4 টুরিস্ট ঘুরছে, সবই প্রায় শ্বেতাঙ্গ। বাজারে দোকানপাটেরও ঝাঁপ পড়ে গেল ঝপাঝপ। দূরে খাড়া উত্তরে এক পাহাড়ে টিমটিমে আলো। ওই জায়গাটার নাম নাকি জগৎ সুখ। একদা নাকি ওখানেই রাজধানী ছিল কুলু রাজ্যের, নাগগারেরও আগে। গায়ে শাল জড়িয়ে হোটেলের কাঁচ ঘেরা বারান্দা থেকে পাহাড়টাকে দেখছিল টুপুর বিরস মেজাজে। বিকেল থেকে সময়টা আজ বিচ্ছিরি কাটছে। টুপুরদের হোটেলে বসিয়ে কোথায় যে গায়েব হলো মিতিন মাসি, এখনও তার পাত্তা নেই। গাড়িটাও নেয়নি, অর্থাৎ কাছে পিঠেই আছে নির্ঘাত। আবার বোধহয় গ্যালারিতেই গিয়েছে, একে ওকে তাকে জেরা করছে, অথবা চুরির জায়গাতেই অনুসন্ধান চালাচ্ছে নতুন করে টুপুরকে ছাড়াই। কোনো মানে হয়? মাঝখান থেকে টুপুরকে কিনা বেরোতে হলো বাবা মা পার্থমেশদের সঙ্গে। একেবারে নিরস ঘোরাঘুরি। বাবা তো সারাক্ষণ অনুষবতী মিউজিয়ামের গল্প শুনিয়ে গেলেন টুপুরকে। ওখানে নাকি শুধু শিল্পকলা নয়, বিভিন্ন বিষয় গবেষণা চলে। হিমালয়ের গাছপালা আর শিকড় বাকড় থেকে একসময় যে ওষুধ বিশুদ্ধ তৈরি হতো তা নিয়ে নানান পরীক্ষা, বায়োকেমিস্ট্রি, জ্যোতির্বিজ্ঞান, আবহাওয়া বিজ্ঞান। চমৎকার একখানা লাইব্রেরিও নাকি সেখানে রয়েছে।
নাগগারের চূড়ায় রাজা জগৎ সিংহের দুর্গ কাম প্রাসাদটা অবশ্য মন্দ লাগেনি টুপুরের। পাথরের দুর্গটায় পা রাখলেই কেমন গা ছমছম করে। প্রাসাদ থেকে নিচের উপত্যকার দৃশ্য ভারী মায়াময়। আজ বিকেলে ওটুকুই যা টুপুরের প্রাপ্তি। তারপর থেকে তো হোটেলে ফিরে ঠুঁটো জগন্নাথের মতো বসে থাকা। বাইরে নেমে যে একটু হাঁটবে টুপুর তারও কি জো আছে? একে কনকনে ঠান্ডা, তাই সনসন হাওয়া। ভালোই বেগ আছে বাতাসের, ছুরির মতো কেটে কেটে লাগে গায়ে। বোঝাই যায় নাগগার কুলুর চেয়ে অনেকটা উঁচুতে। এই টুপুর, টুপুর, দেখে যা কি আনিয়েছি, ঠান্ডা হয়ে যাবে, আয় চটপট। রুমে ফিরে মুখ চোখ সামান্য উজ্জ্বল হলো টুপুরের। প্রকাণ্ড প্লেটে রাশিখানেক পেঁয়াজি আর আলুর চপ। মা খেতে আরম্ভ করেছেন। বুম বুম তুলবো করছে। পার্থমেশর মুখ চলছে কচকচ। একটা পেঁয়াজি তুলে কামড় দিল টুপুর। বইটা ছেড়ে এবার আলুর চপ খাও তো। খেপেছো? আপেলের দেশে এসে এসব কুখাদ্য গিলবো? একে ভাজা ভুজি, তাই কি তেল তার ঠিক নেই। মেটেরিয়াল তেমন খারাপ না অবনীদা, আমি নিজে দাঁড়িয়ে থেকে ভাজিয়েছি। তোমার তো হেভি ক্যালি। অবশ্যই। রাতে কি মেনুর বন্দোবস্ত করলাম শুনবি? কষা মুরগি, হাতে গড়া রুটি, পাঁপড়, চাটনি, আচার। ব্রয়লার নয়, বিশুদ্ধ কুলু চিকেন। টুপুর উল্লাসধ্বনি করতে যাচ্ছিল, তখনই মিতিন ঘরে ঢুকলো। বাহ, দিব্যি সাটাচ্ছ তো তোমরা। ছিলে কোথায় এতক্ষণ? বলছি বাবা, দাঁড়াও, আগে একটু পেটে দানা পানি পুরি। প্রচুর হেঁটেছি, উফ বাপরে, হাই ডোজের ক্যালোরি চাই এখন। কাঁধের ব্যাগ টেবিলে রেখে নির্বিকার মুখে চপ খাচ্ছে মিতিন। তর্সই ছিল না টুপুরের, ছটফট করছে। দারুণ খেতে। তা কোথায় গিয়েছিলে জানাতে আপত্তি আছে নাকি? আদতেও না, এই এখানে এদিক ওদিক করছিলাম, 2-4 জনের সঙ্গে কথাও বলতে হলো। অভিযানটা কি খুবই গোপনীয়? সঙ্গে নিনি বলে বড় চটে আছিস দেখছি। ওরে বোকা, কোথাও আমায় একাই ছুটতে হয়, বুঝেছিস? ওতে মুভমেন্টটা ইচ্ছে মতো করা যায়। এই ভাঁজ না মেরে পয়েন্ট এসো তো। পাক্কা 5.5 ঘন্টা কোন রাজকার্যে ছিলে? হ্যাঁ, একের পর এক সূত্র জোগাড় করলাম, এবার তাদের জোড়া লাগাবো। আচ্ছা, যেমন? দাঁড়াও, মুখেটা শেষ করে নি। ওকে, বিশদেই বলি তাহলে। এই অবনীদা, বোর হবেন না কিন্তু। দুপুর থেকে আমায় একটা প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছিল, লোক দুটো কিভাবে পরপর স্টেপ ফেলছে। কুল্লু থেকে মানালি পৌঁছে তো তারা গাড়ি ছেড়ে দিল, তারপর কি করলো? ভেবে কিছু পেলে? একটা আউটলাইন খাড়া করলাম। আমার যুক্তি বলল, লোক দুটো নিশ্চয়ই আর গাড়ি ভাড়া করবে না, কারণ ড্রাইভার সহ গাড়ি সব সময়ই একটা প্রত্যক্ষ প্রমাণ হিসেবে থেকে যাবে। অতএব তারা নাগগার আসার জন্য মানালি থেকে নিঘাত বাস ধরেছে। মানালি থেকে নাগগারে লাস্ট বাস আসে রাত 8টায়। তারকুণ্ডেরা 8টার সময় নাগগারে পৌঁছে গিয়েছিল সম্ভবত। কিন্তু চুরি তো হয়েছে গভীর রাতে, সে 2-3টে। কারেক্ট। এই 6-7 ঘন্টা তারা তাহলে ছিল কোনখানে? নাগগারের পথে পথে তো নিশ্চয়ই ঘোরেনি, তাই না? অথচ তারা নাগগারেই ছিল। কিভাবে তা সম্ভব? তুমিই বলো। তারা যদি এমন কোনো ভেগ ধরে যাতে লোকজনের চোখে পড়লেও সন্দেহ না জাগে, আর এক্ষেত্রে ট্রেকার সাজাই সবচেয়ে সোজা। পিঠে একটা হ্যাভারস্যাক থাকলেই যথেষ্ট, সঙ্গে টুপি, গ্লাভস, লাঠি। হ্যাভারস্যাকে ট্রেকিংয়ের সরঞ্জাম আছে নাকি ডাকাতির, তা আর কে বুঝবে? তেমন কোনো ছদ্মবেশের সন্ধান পেলে? নিখুঁতভাবে কেউই বলতে পারলো না, তবে এখানে একটা ধাবা রাত 10:30 পর্যন্ত খোলা থাকে। সেখানেই 2জন শিখ নাকি আহার সেরেছিলেন, এবং তাদের পোশাক আশাক দেখে ট্রেকারই মনে হচ্ছিল। তার মানে তারকুণ্ডেরা সর্দারজি সেজেছিল? এনকোয়ারির পরপর ধাপে ধাপে সেটাই প্রমাণিত হয়েছে। কিরকম? আসছি সে প্রসঙ্গে, তবে ধাপে ধাপে। রাতের খাবার সেরে তারকুণ্ডে আর ভাটিয়া পাড়ি জমালো গ্যালারিতে। সামনে দিয়ে ঢুকলো না, নিচের সমাধিস্থল থেকে উঠে এলো উপরে, বাড়ির পিছনে। আর সিকিউরিটি গার্ড প্রসাদকে ওরা আগে থেকেই হাত করে রেখেছিল। কেমন করে শিওর হলে? কারণ টেনে হিঁচড়ে জোপ অবধি নিয়ে যাওয়ার গল্পটা পুরোটাই বানানো। যেখানে প্রসাদ পড়েছিল তার আশেপাশে এমন কোনো চিহ্ন পায়নি যা দেখে মনে হবে যে কোনো লোককে হিঁচড়াতে হিঁচড়াতে টেনে নিয়ে যাওয়া হয়েছে।
তাছাড়া ভেবে দেখো না, লোকটা কিন্তু খাদের ধারে ছিল, অথচ খাদে পড়ে যায়নি। অর্থাৎ হাত মুখ বাঁধা ঘটনাটা পুরোটাই সাজানো। তবে হ্যাঁ, প্রসাদ কিন্তু নাটকটা করার জন্য সাংঘাতিক কিছু পয়সা করি পায়নি, হয়তো ওই 200-400 বা বড়জোর 1000। এবং যে ছবিগুলো বদল হতে চলেছে তাদের প্রকৃত মূল্য সম্পর্কে প্রসাদের কোনো আন্দাজও নেই। বুঝলাম, লোকটা বোকা পাপি। কতকটা তাই। এছাড়া লোকটাকে তারকুণ্ডেরা ভয়ও দেখিয়ে থাকতে পারে। হয়তো প্রসাদ ভেবেছে বাধা দিলেও তো প্রাণের আশঙ্কা থাকতে পারে, তার চেয়ে বরং কটা টাকা নিয়ে হাত পা বাঁধা অবস্থায় নয় পড়েই থাকি। তবে আমার বিশ্বাস পুলিশের রুলের গুঁতোয় তার মুখ থেকে সত্যিটা এতক্ষণে বেরিয়েও গেছে। মিস্টার শাহকে ফোন করে তাহলে জেনে নাও। না না, কোনো প্রয়োজন নেই। এই ডিডাকশনের ভুল ঠিকই কিচ্ছু যায় আসে না। এবার আসি পরের ধাপে। চুরির পর তারকুণ্ডেরা গেল কোথায়? নাগ্গার কুলুর ত্রিসীমানা ছেড়ে পালাবে, এটাই স্বাভাবিক। যদি তারা নিজেদের জন্য চুরি করে, তারা নিজেরা যদি ছবি 3টে বেচার প্ল্যান করে থাকে, নিজেরাও তো সংগ্রহে রাখতে পারে। নো চান্স। ওইসব ছবি যারা কালেকশনে রাখে তারা মারুতি ভ্যান ভাড়া করে না, তারা অনেক রইস হয়। কিন্তু ওরা তো কুলুতে রইসই চালিয়ে ছিল গো। কারণ তাদের কেউ একজন ওভাবেই থাকতে বলেছিল, ভিড়ভাট্টা থেকে দূরে, নির্জনে, এবং বিভব শর্মারই কটেজে। কেন? সব কেনর জবাব তো এক্ষুনি পাওয়া যাবে না স্যার। শুধু এইটুকুই জেনে রাখো যে এত দামি ছবি ছুটকো ছাটকা ক্রিমিনালরা মার্কেটে বেচতে পারে না, কারণ স্মাগল মার্কেটে তাদের সেই বিশ্বাসযোগ্যতা নেই। যারা এই ধরনের ছবি কেনে ওরা নিয়ে গেলে ছবিগুলোকে আসল বলে মানবেই না। ইন্টারন্যাশনাল মার্কেটে নামি দামি পেইন্টারের অরিজিনাল ছবি কেনা বেচার জন্য আলাদা কিসেমের চিড়িয়া থাকে। তারকুণ্ডে আর ভাটিয়া ওই রকমই এক মক্কেলের হয়ে কাজটা করেছে। কে সে? সেসব পরে যেন। যাই হোক, আবার তারকুণ্ডে আর ভাটিয়ায় ফিরি। মেঘের আড়ালে মেঘনাথটির হাতে চুরির জিনিস তুলে দিতে হবে বলেই কুলু ভ্যালিতে থেকে যেতে হয় জোড়া বজ্জাতকে। কিন্তু কোথায় তারা থাকতে পারে? কুল্লুতে যাওয়ার ঝকমারি আছে, যে কোনো মুহূর্তেই বৈজনাথের মুখোমুখি হওয়ার আশঙ্কা। তাছাড়া কুল্লুতে এখন যা ভিড়, হোটেল পাওয়ার সম্ভাবনাও কম। আশ্চর্য, বিভব শর্মার কটেজেই তো উঠতে পারে। তবে এর দুটো অসুবিধা আছে। এক, যদি ছবি বদল ধরা পড়ে যায় তাহলে তো পেন ড্রাইভটি দেখে বিভব শর্মা ওদের পুলিশের হাতে ধরিয়ে দেবেন। আর দ্বিতীয় ঝামেলা স্বয়ং বৈজনাথ, যিনি ছবির কপি করেছেন কিন্তু পুরো টাকা পাননি। হ্যাঁ তা বটে, ছেঁচড়া অপরাধীদের এই হচ্ছে মুশকিল, এমন কিছু কিছু গন্ডগোল পাকিয়ে ফেলে। বুঝেছি, তারা কুলুতেও যাবে না, নাগ্গারেও থাকবে না, তাহলে যাবে কোথায়? এইটাই $1 মিলিয়ন কোয়েশ্চেন। আমার মন বলছিল যে কুলু, নাগ্গার, মানালি কোথাও না গিয়ে তারা চতুর্থ একটা জায়গা বেছে নেবে, যেখানে রাত্রিরেই বা কাক ভোরে তাদের পৌঁছানো সম্ভব, কোনো যানবাহন ছাড়াই। কোথায় সেটা? কাছাকাছির মধ্যে কাতরেইন আছে, যেখানে হোটেল রয়েছে। ব্যাস, মনে হওয়া মাত্রই চলে গেলাম কাতরেইন। আরে সে তো 7-8 কিলোমিটার দূর, গেলে কিভাবে? তুমি তো গাড়িও নাওনি, পায়ে হেঁটে? কি বলছো কি? পাহাড়ি রাস্তায় অতটা হাঁটা কি সহজ কথা নাকি? একটা অটো ধরে নিয়েছিলাম। তো গিয়ে দেখি কাতরেইনে হোটেল খুব বেশি নেই। যেতে যেতে ভাবছিলাম যে ওরা যদি হেঁটে কাতরেইন গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই শর্টকাট রুটটাই ধরেছে, কিন্তু তার জন্যও তো পাথর বেয়ে বেয়ে বিপাশা পেরোতে হয়। আমি বিপাশার নিয়ারেস্ট হোটেলটাতেই প্রথমে খোঁজ নিলাম, এবং কি কপাল, লেগেও গেল। মানে ওখানে পেলে লোক দুটোকে? ততক্ষণে পাখি পুরুত। জানা গেল 2 সর্দারজি ট্রেকার ভোর 4টায় এসেছিল হোটেলটায়। তারা কুল্লু ভ্যালিতে হিচহাইকিং করে বেড়াচ্ছে। হেঁটে হেঁটেই তারা নাকি হিমালয়ের এই অঞ্চলটা চষে ফেলবে। ওরা কখন কাতরেইন ছেড়েছে? সকালেই? তাহলে কি আগাম টাকা দিয়ে হোটেলে উঠতো? আর 5টা হিচহাইকারের মতোই তো পথের ধারে বসে থাকতো দুজনে। তারা হোটেল থেকে ভেগেছে বিকেল 3:30। অর্থাৎ টিভিতে ঘোষণা শুরু হওয়ার পর? ইয়েস স্যার। টিভি দেখে ওরা নিশ্চয়ই নার্ভাস হয়ে পড়েছিল, এবং বোধহয় তাদের নাটের গুরুর সঙ্গে যোগাযোগও করে, এবং তার নির্দেশ অনুসারেই তড়িঘড়ি পলায়ন। শুনে খুশি হবে, ওরা কোথায় যাচ্ছে তাও বলে গিয়েছে হোটেলের মালিককে। কোথায়? মানালি। যাওয়ার আগে নাকি একটা হোটেলের নামধামও বলেছে। সস্তার জায়গা, শিবালিক লজ। এ তো দারুণ খবর রে।
চল চল, আমরাও তাহলে কাল সকালে মানালি রওনা দিই। না, আগে পুলিশকে জানাও, পুলিশ ক্যাক করে ধরুক, তারপর নয় তুমি সিনে হাজির হয়েও। আমি একটা অন্য প্রস্তাব দেবো অবনীদা, শুনলে অবশ্য দিদি ফায়ার হয়ে যাবে। কি? আমরা বরং কাল কুলুতেই যাই। কেন? কারণ ওরা মানালি যায়নি, পুলিশকে মিসলিড করবার জন্য মানালির কথা বলেছে। ওরা কুলুর আশেপাশেই থাকবে, থাকতেই হবে অন্তত কালকের দিনটা। মিতিন আজ আর দেরি করতে দেয়নি, ঝটপট লটবহর গাড়িতে তুলে সকাল 10টার মধ্যে সোজা কুলু। প্রথমে জেলা পুলিশের সদর দপ্তর, সেখানে তখনও আসেননি আশুতোষ। অগত্যা যেতে হলো তার বাংলোয়। কাছেই পাঁচিল ঘেরা কম্পাউন্ডের মধ্যিখানে এসপি সাহেবের বাসস্থান। তেমন একটা দেখন বাহার নয়, তবে আয়তনে বেশ বড়সড়। বাড়ি ঘিরে সবুজ ভেলভেটের মতো ঘাসের লন, গেটে প্রহরী দাঁড়িয়ে। অবনীদা, একটু ওয়েট করতে হবে কিন্তু। আমার কোনো অসুবিধা নেই, বরং তোমার দিদিকে জিজ্ঞাসা করো, তিনি অল্পেই অধৈর্য হয়ে পড়েন কি না। তোদের কতক্ষণ লাগবে? এই 1 ঘন্টা মতো। অত? একটা কাজ করুন না ততক্ষণ, আপনি অবনীদা আর বুমবুমকে নিয়ে ওই রাজবাড়িটা দেখে আসুন। 300 বছরের পুরনো প্রাসাদ। চড়াই ভাঙতে হবে না তো? না না, গেট পর্যন্ত গাড়ি চলে যাবে। তার আগে আমার চিপস চাই। আরে পাবি পাবি। অবনীদের নিয়ে টিঙ্কু রওনা দেওয়ার পর রাইফেলধারী মারফত খবর পাঠালো মিতিন। প্রায় সঙ্গে সঙ্গেই ডেকেছেন আশুতোষ। নিজস্ব অফিস ঘরটিতে বসালেন মিতিন, পার্থ, টুপুরকে। আপনারা তাহলে মানালি ভ্রমণ ক্যান্সেলই করলেন? না তো, তবে আজ বোধহয় যাচ্ছি না। আসলে চুরিটা আমায় এমন হন্ট করছে যে সে জিনিস তো নয়। ওই ছবিগুলো আমাদের জাতীয় সম্পদ। বুঝেছি, কেসটা আপনাকে গেঁথে ফেলেছে। প্রায়। শেষটা না দেখে ছাড়তে মন চাইছে না। তাহলে তো আপনাকে আরো 2-4টে সমাচার দিতেই হয়। তার আগে বলুন, চা না কফি? ঠান্ডাটা তো আজ ভালোই বেড়েছে, কফি ভালো। বেল বাজিয়ে বেয়ারাকে নির্দেশ দিলেন আশুতোষ। গদি আটা চেয়ারে হেলান দিয়ে বললেন, একটা একটা করে শোনাই। প্রথমত, আপনার অনুমান সঠিক, প্রসাদ লোকটি মোটেই নির্দোষ নয়। চোর দুটো ওকে সত্যি হাত করেছিল। অ্যাকর্ডিং টু প্রসাদ, ওরা নাকি রাত 12:30 নাগাদ আচমকা এসে ওকে রিভলভার দেখায়। ওর রাইফেলও নাকি কেড়ে নিয়েছিল। উপায়ন্তর না দেখে লোক দুটোর প্রস্তাবে রাজি হয়ে যায় প্রসাদ। কোথায় বেঁধে ফেলে রাখলে সহজে কারো চোখে পড়বে না, সেটা নাকি প্রসাদই দেখিয়ে দিয়েছিল তখন। তবে পেয়েছে নাকি মোটে 500 টাকা। আচ্ছা, ওরা যে ছবি চুরি করতে এসেছিল, প্রসাদ কি সেটা জানতেন? সেটাও এখনো স্বীকার করছে না। বলছে যা কিছু ঘটেছে সবই নাকি তার অজ্ঞাত সারে। তাকে ঝোপে রেখে আসার পরে তখন নাকি এতই ঘাবড়ে গেছিল যে কোনো কথা জিজ্ঞেস করার সাহসই পায়নি। আপনি কি প্রসাদকে ছেড়ে দিয়েছেন? প্রশ্নই আসে না। আজ ওকে কোর্টে তোলা হবে, আরও 7 দিন পুলিশ কাস্টাডি চাইছি। আর আপনার দ্বিতীয় সংবাদ? চোর দুটো বৈজনাথ সম্পর্কে রীতিমতো খোঁজ খবর নিয়ে তাকে দিয়ে ছবি আঁকাতে এসেছিল। জানি তো, ওরা ইন্টারনেটে বৈজনাথজির নাম ঠিকানা পেয়েছেন। ইনফ্যাক্ট বিভব শর্মার কটেজে ওঠার আগেই নাকি ওরা বৈজনাথজির সঙ্গে যোগাযোগ করে। এক সেকেন্ড, আপনাকে এই কথা কে বললো? বৈজনাথজি নিজেই, মেলায় যখন দেখা হয়েছিল। রং। ওরা কটেজে ওঠার পর বৈজনাথের কাছে যায়। তাই নাকি? ইয়েস। ভাড়া নেওয়া মারুতি ভ্যানটির ড্রাইভার খুব জোরের সঙ্গে কথাটা জানিয়েছে। সে কি, বৈজনাথজি তাহলে মিথ্যে বললেন? হয়তো বৈজনাথকে চোর দুটো ওরকমই বলেছিল, মানে ওই সব ইন্টারনেটের গল্প আর কি। কফি এসে গিয়েছে, সঙ্গে বড় প্লেটে কাজু। হাতের ইশারায় মিতিনদের নিতে বলে একটা কাপ টানলেন আশুতোষ। আরও একটা খবর, বিভব শর্মার কটেজে ওদের আগাম বুকিং ছিল টানা 12 দিনের, অর্থাৎ চুরির দিনটাও কিন্তু আগেই ফিক্স করা ছিল। পেমেন্টটাও নিশ্চয়ই অ্যাডভান্স করা ছিল। হ্যাঁ, রুম রেন্টটা ক্রেডিট কার্ডে ভায়া ইন্টারনেট। ক্রেডিট কার্ডের নাম্বারটা নিয়েছেন? স্লিপ আছে বিভব শর্মার কাছে, রেখে দিতে বলেছি। বিভব শর্মার বদমতলব থাকলেও তো ওই নাম্বার লুকোতে পারবে না, ব্যাংক অ্যাকাউন্ট সব বলে দেবে। একদম ঠিক।
আপনি তো খুব ভালোই এগোচ্ছেন। কিন্তু আসল কাজটাই তো বাকি। এত রাস্তা আটকালাম, গাড়ি ঘোড়া সার্চ করলাম, টিভিতে নিউজ হলো, বাজি দুটোর তো এখনো নো ট্রেস। এই মেলার ভিড়ে গলে বেরিয়ে গেল কিনা সেটাই আমার দুশ্চিন্তা। টেনশন করবেন না মিস্টার শাহ, তারা এখনো কুলু ডিস্ট্রিক্ট ছাড়েনি। কি করে বলছেন? নিজের গোয়েন্দা বুদ্ধি দিয়ে। বাই দ্য ওয়ে, বৈজনাথজির স্কেচ দুখানা একটু দেখতে পারি? অবশ্য আজই তো ফটোকপি করে গোটা ভ্যালিতে ছড়িয়ে দেব। সমস্ত প্রমিনেন্ট প্লেসে টাঙানো থাকবে, বাস স্ট্যান্ড, এয়ারপোর্ট, সর্বত্র। বলতে বলতে ড্রয়ার থেকে একটা বড় খাম বের করেছেন আশুতোষ। মুখটা খুলতেই দুখানা ফুলস্কেপ কাগজে 2 মূর্তির অবয়ব, স্কেচ পেন্সিলে আঁকা। মিতিন মন দিয়ে নিরীক্ষণ করছিল ছবি দুটো। ঝুঁকে পড়ে পার্থ আর টুপুরো। ছবি অনুযায়ী নবীন ডিগডিগে রোগা, চৌকো মুখ, চৌকো খুঁদে খুঁদে নাকের নিচে সরু গোঁপ, আর সুখদেব গোলগাল, কোঁকড়া কোঁকড়া চুল, দাড়ি গোঁপ কামানো। কারোর চেহারাতেই তেমন একটা বিশেষত্ব নেই যা দিয়ে আলাদাভাবে চিহ্নিত করা যায়। মুখস্থ করছেন নাকি, যাতে পথে ঘাটে দেখলেই চিনতে পারেন? এই ছবি দেখে তা সম্ভব নয়। দুইজনের মুখেই এখন অনেক দাড়ি গোঁফ লাগাতে হবে, সঙ্গে মাথায় পাগড়িও। কেন? কারণ ওরা এখন সর্দারজির ছদ্মবেশে আছে। আপনি জানলেন কি করে? সংক্ষেপে নাগ্গার আর কাত্রেইনে সংগৃহীত প্রতিটি তথ্যই আশুতোষকে বলল মিতিন। লোক দুটো যে মানালি যাবে বলছে সেটাও জানাতে ভুলল না, এবং ওই কারণেই মিতিন যে ফের কুলুতে যাচ্ছে সেটাও শুনিয়ে রাখল। আপনি তো ডেঞ্জারাস মহিলা দেখছি, একাই পুলিশের কাজ করে দিচ্ছেন। আরে না না, তাই কি পারি? আমি শুধু সাধ্যমতো আপনাদের সাহায্য করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আমি এক্ষুনি চতুর্দিক চষে ফেলছি, আর প্রতিটি সর্দারজিকে। ভুলেও এই কাজটি করবেন না মিস্টার শাহ, একদম নয়। তাতে হিতে বিপরীত হবে, কালপ্রিটরা আরও সতর্ক হয়ে যাবে। যদি আমার পরামর্শ নেন, টেলিভিশনের ঘোষণাও বন্ধ করে দিন এখন। পারলে খবর চাউর করুন সম্ভাব্য 2 অপরাধীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে, আর এই দিকে তালে তালে অনুসন্ধান চালিয়ে যান। হ্যাঁ, আইডিয়াটা কিন্তু মন্দ নয়। অপরাধীরা নিশ্চিন্ত বোধ করলে তাদের ধরতে সুবিধা হয়। বেশ, এখন তাহলে আসি। কুলুতে থাকছেন তো নাকি চলে যাচ্ছেন? দেখি। ইশারায় মিতিন পার্থ টুপুরকে উঠতে বলল। নিজেও দাঁড়িয়েছে। ঘর থেকে বেরোতে গিয়েও কি ভেবে যেন থমকালো, তারপর হন হন করে হাঁটা দিয়েছে। কম্পাউন্ডের বাইরে এসে টুপুর দেখল গাড়ি এখনও ফেরেনি। পার্থ তাকাচ্ছে এদিক ওদিক। আমরা কি মেলার দিকে যাব? চলো, দিদিকে ফোন করে দিচ্ছি, গাড়ি ওখানেই আসুক। হ্যালো, হ্যাঁ দিদি। মিতিন মোবাইল বের করেছে, কথা সারছে সহেলির সঙ্গে। টুপুর পাশে পাশে হাঁটছিল। মাসির কাজের ধারাটা বোঝার চেষ্টা করছিল সে। লোক দুটোর গতিবিধি সম্পর্কে খানিকটা হয়তো আন্দাজ করেছে মিতিন মাসি, কিন্তু শুধু তা দিয়েই কি ওদের পাকড়াও করা সম্ভব? এত বড় একটা উপত্যকা, আর এখন মেলার সময় বাইরে থেকে আরও যে কত মানুষ এসেছে তার কোনো হিসেব নেই। তার মধ্যে থেকে 2 ভেগধারীকে খোঁজা তো একেবারে খড়ের গাদায় ছুঁচের সন্ধান করার চেয়েও দুরূহ। তাছাড়াও পাহাড় পর্বতের কোন ফাঁক ফোকর দিয়ে তারা পিঠটান দিয়েছে কে বলতে পারে? এ তো বুনো হাঁসের পিছনে তাড়া করে বেড়ানো রীতিমতো। আর চোখে পার্থ মেশোকে একবার দেখল টুপুর। মেশোর কপালেও যেন চিন্তার ভাঁজ। ও মেশো, তুমি কি ভাবছো গো? একবার বিভব শর্মার কাছে গেলে হয়। কি? একবার ক্রস করে দেখা যেত। ভদ্রলোক যদি কোনোভাবে ক্রাইমের সাথে যুক্ত থাকেন তাহলে স্টেটমেন্টে একটা না একটা অসঙ্গতি ধরা পড়বেই। তখনই চাপ দিয়ে পার্থমেশর বাক্য অর্ধ সমাপ্ত থেকে গেল। কি কাণ্ড! মিতিন মাসি যে বিভব শর্মাকেই ফোন লাগিয়েছে। পার্থ টুপুরকে সংলাপ শোনাতে যথারীতি স্পিকার চালু। হ্যালো মিস্টার শর্মা, হ্যাঁ আমি প্রজ্ঞা পারমিতা বলছি আর কোনো ঝঞ্ঝাটে পড়েননি তো? আরে ম্যাডাম, আমার তো এখন বিপদই বিপদ। স্বয়ং এসপি সাহেব যার ওপর বুড়ি নজর ফেলেছেন তার দিন কিভাবে ভালো কাটবে ম্যাডাম? কেন, আজ তো দিনটা অন্যরকম। কটেজে ফরেন ট্যুরিস্ট আছেন। আরে সে পাবলিকও তো আমাকে এখন লেজে খেলাচ্ছে। সে কি, আজও আসছেন না বুঝি? না, আসবে, তবে এবেলা নয়, রাতে। স্ট্রেঞ্জ। এতক্ষণ কি করবেন সাহেব? ভুন্টারে সব প্লেন তো ল্যান্ড করে সকালবেলায়। হ্যাঁ সে জানি তো। আজ শুভ সবেরে রোবের্তো সাহেবকে রিং করেছিলাম, দেখি লাইন বন্ধ। তারপর তো সাহেবের ফোন এলো এই খানিকটা আগে।
কুলুতে ঢুকতে নাকি সাহেবের রাত 9টা-10টা বাজবে। আমরা যেন কামরা রেডি রাখি। আচ্ছা, তাহলে বোধহয় বাই রোড আসছেন। হতে পারে, সাহেবের খেয়াল। যাকে আমি ঠিক করেছি ওসব নিয়ে আর মাথা ঘামাবো না। 2 দিনের ঘর ভাড়া তো নেওয়াই আছে, নয় আজ আর কাল একখানা রুম ফাঁকা রাখবো। সাহেব বুঝি টাকা পাঠিয়ে দিয়েছিলেন? ক্রেডিট কার্ডে, থ্রু ইন্টারনেট। আর কি খবর? বৈজনাথজির সঙ্গে সাক্ষাৎ হলো? খেপেছেন, আর ওর সংস্রবে থাকি, পুলিশের কোন চক্করে ফেসে যাব ঠিক আছে। সেই সেই। আর তারকুণ্ডেরাও আর নিশ্চয়ই ফোন টোন করেননি? না ম্যাডাম, যদি ভুল করেও যোগাযোগ করে আমি এসপি সাহেবকে সঙ্গে সঙ্গে জানাবো। আর যদি বলেন তো আপনাকেও। না না, পুলিশকে জানালেই হবে। বেশ, এখন ছাড়ি। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তো জিজ্ঞেস করলে না। কি? শর্মার কটেজে ঢোকার আগে তারকুণ্ডে আর বাটিয়া নিজেদের আইডেন্টিটি কার্ড দেখিয়েছিল কিনা? জেনে লাভ কি? দেখাক আর নাই দেখাক, কটেজে একটা অ্যাড্রেস দিয়েছে নিশ্চয়ই। এবং তারা এত নির্বোধ নয় যে সেই ঠিকানায় খোঁজ করলেই এক্ষুনি তাদের সন্ধান পাওয়া যাবে। মোটেই তো। আসল ঠিকানা তারা দেয় নাকি? আরে দিতেই বা অসুবিধে কোথায়? তারা তো আর জানতো না যে প্রজ্ঞাপারমিতা মুখোপাধ্যায় বলে এক ডিটেকটিভ ঠিক পরে পরেই কটেজে উপস্থিত হবে। প্লাস পেন ড্রাইভটাও তারা ইচ্ছা করে নিশ্চয়ই ফেলে যায়নি। ঠিকই বলছো। তাদের আসল নাম ঠিকানা দিতেও কোনো সমস্যা ছিল না, নকল দিতেও নয়। তারা তো স্ট্রেট নাগ্গার যেত, গ্যালারির ছবি পাল্টে মানে কেটে পড়তো। আমরা না জানলে চুরিটা হয়তো আবিষ্কারই হতো না সঙ্গে সঙ্গে। পরে যখন ব্যাপারটা ধরা পড়তো তখন তো আর তাদের টিকিটা ছোঁয়ারও উপায় নেই। আর সেই হিসেবে বিভাব শর্মার কটেজও পিকচারের বাইরে থাকতো। অতএব তারা সঠিক আত্মপরিচয় দেখিয়েছে কিনা তা আমাদের ধর্তব্যে আনারও দরকার নেই। কথা বলতে বলতে ঢালপুর ময়দানের কাছাকাছি এসে পৌঁছে গিয়েছে টুপুররা। মিনিট 2-3 মধ্যে টিঙ্কু সিংয়ের গাড়িও হাজির। বুম বুম মুখ বাড়িয়ে ডাকছে টুপুরদের। গাড়ির সামনে গেল ওরাও। কি অবনীদা, কেমন দেখলেন রাজবাড়ি? খুব খারাপ। অমন জরাজীর্ণ দশা জানলে যেতামই না। তার চেয়ে রঘুনাথজির টেম্পলটা ঢের ভালো। মন্দিরও ঘুরে এলেন বুঝি? এবার চলুন একটা ভালো রেস্তোরাঁ দেখি। সকালে টোস্ট অমলেট তো কখন হজম। আশুতোষের ওখানে 4টি কাজু দিল, তাও আপনার মনের ভয়ে দাঁতে কাটতে পারলাম না। কেন? আমি তো কাজু খেতে মানা করিনি। প্লেট তো তোমার সামনে ছিল, এগিয়ে তো দাওনি। পার্থর বলার ভঙ্গিতে সবাই হাসছে, এমনকি বুম বুমও। হাসতে হাসতে গাড়িতে উঠল টুপুররা। টিঙ্কুকে বলতেই সে গাড়ি নিয়ে সোজা কুলুর আখাড়া বাজারে একটা সাজানো গোছানো বড় রেস্তোরাঁয় ঢুকে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের অর্ডার দেওয়া হলো, সঙ্গে স্থানীয় নদীর ট্রাউট মাছের ফ্রাই। পাশেই 2খানা টেবিলে জড়ো করে আহার সারছে 10 সর্দারজি। মেনু রুটি মাংস। কে জানে এদের মধ্যেই তারকুণ্ডেরা আছে কিনা। যা, এই দঙ্গলে তারা ঢুকবে কি করে? মিতিন যেন আনমনা ছিল। পার্থ টুপুরের কথায় চমকে তাকিয়েছে। আচ্ছা টিঙ্কু ভাই, এখানে অনেক সর্দারজিও আসেন নাকি? কুলু টাউনে খুব একটা নয়, ওরা বোধহয় মণিকরণ যাচ্ছেন। মণিকরণে কি আপনাদের কোনো তীর্থস্থান আছে? হ্যাঁ বোন, গুরু নানক যে মণিকরণে কিছুদিন ছিলেন, ওখানে বড় গুরুদুয়ারা আছে। 3-4 হাজার লোক একসাথে থাকতে পারেন, এত বড়। মণিকরণ হিন্দুদেরও তীর্থস্থান, একটা উষ্ণকুণ্ডও আছে। এক সেকেন্ড অবনীদা। আচ্ছা, মণিকরণের রুটটা কি ভাই? ভুন্টার আর কুলুর মাঝামাঝি মেন রোড থেকে একটা রাস্তা ঘুরেছে, ওটা ধরতে হয়। তার মানে ভুন্টা থেকে কুলু না এসেও মণিকরণ যাওয়া যায়? যাওয়া যায়। লেটস গো। কুলুতে আর সময় নষ্ট নয়, সকলে চটপট খেয়ে নাও। এবার মণিকরণ। পার্বতী নদী চলেছে পাশে পাশে প্রায় গোটা পথ। ঝমরঝম শব্দ বাজিয়ে সে যেন নাচছে রীতিমতো। রাস্তার অন্য ধারে ঘন পাহাড়ি জঙ্গল, অরণ্যের ছায়ায় চড়াই উতরাই, সবই যেন কেমন অন্ধকার অন্ধকার, যেন রহস্য মাখা। টুপুর বিভোর হয়ে নিসর্গ দেখছিল। তারা যে চোর ধরতে চলেছে তা বুঝি এখন স্মরণেও নেই। বাঁয়ে খরস্রোতা নদীর ওপারে কি মনোরম উপত্যকা, মাঝে মাঝে ঘন সবুজ চারণভূমি, চড়ছে ভেড়া ছাগলের পাল। আরও খানিক দূরে খাড়া খাড়া পাহাড়, পাইন, চির, দেবদারুতে ছায়া। চোখে পড়ে আপেলের বাগান, শস্য শ্যামল মাঠ। হঠাৎ হঠাৎ উঁকি দিচ্ছে ধবধবে সাদা পাহাড় চূড়া।
আবার হারিয়েও যাচ্ছে পর মুহূর্তে। এই তো স্বর্গ। আচ্ছা, আমাদের ট্যুর প্রোগ্রামে মণিকরণ ছিল না কেন? সত্যি না এলে খুব লস হতো, কিন্তু দিব্যি একটা জঙ্গলও দেখা হয়ে গেল। হ্যাঁ আচ্ছা ভাই, এই পাহাড়ে কি জন্তু জানোয়ার আছে? হ্যাঁ আছে তো, চিতা, ভাল্লুক, হরিণ সব আছে। তবে ওরা রাস্তায় নামে না, দূরে দূরেই থাকে। শুনেছি এখানে নাকি কস্তুরী মৃগও দেখা যায়। হ্যাঁ দেখা যায়। এক ধরনের বিড়ালও আছে, গায়ে কেমন একটা মিষ্টি মিষ্টি গন্ধ। সিভেট, সে তো খুব বিরল প্রাণী। হ্যাঁ ঠিক তাই, এখানে অনেক রকমের জানোয়ার আছে, পাখিও আছে। গুরু নানক এইসব জঙ্গল ভেদ করে এসেছিলেন? না, একা নন, সঙ্গে আরও লোক ছিলেন। মণিকরণে পৌঁছে তাদের খুব খিদে পায়। কাছে চাল, আটা এসব থাকা সত্ত্বেও উনুনের অভাবে ওনারা রান্না করতে পারছিলেন না। তখন গুরু নানক একটা প্রকাণ্ড পাথর সরিয়ে গরম জলের ধারাটা বার করে দেন। আর এই গরম জলের তাপটা এত বেশি যে চাল ডাল সব সুন্দর সেদ্ধ হয়ে যায়। এখনও তো গুরুদ্বারের খাবার দাবার ওই গরম জলেই রান্না হয়। ভারী মজার ব্যাপার তো। আমরাও মণিকরণের জলে তাহলে চাল ফুটিয়ে দেখতে পারি? অসুবিধা নেই, তবে একটু ওই সালফারের গন্ধ পেতে পারো। হট স্প্রিংয়ে প্রচুর গন্ধক থাকে তো। উমা, তাই নাকি? ওই জলে রান্না হলে তাহলে লোকে খায় কি করে? একদম ঠিক কথা। রোজ কত লোক গুরুদ্বারাতে যাচ্ছে, রাম মন্দির ধর্মশালাতেও খেতে যাচ্ছে। রাম করতে গেলেন? মণিকরণে তো শিবের থাকার কথা। কেন? কারণ এটা শিবের এলাকা। মণিকরণ নামটা কি করে হয়েছে শুনবি? শিব আর পার্বতী একদিন এখানে বেড়াচ্ছিলেন, তখন পার্বতীর কান থেকে মণিকুণ্ডল খসে পড়ে। শেষনাগ নামের এক সাপ সেই মণিকুণ্ডলটি নিয়ে পাতালে খাপটি মারে। শিব তো রেগে কাঁই, অমনি বসে গেলেন কঠোর তপস্যায়। ধ্যানের দাপটে তার তৃতীয় নয়ন ফুঁড়ে বেরোলেন নয়না দেবী। তিনি গিয়ে হানা দিলেন পাতালে। শেষনাগ তো বেজায় ঘাবড়ে গেল। এক গাদা মণি উপহার দিয়ে তুষ্ট করতে চাইল শিবকে। তা মহাদেবের তো লোভ টোভ নেই, তিনি শুধু পার্বতীর গয়না পেয়েই খুশি। বাকি মণিগুলোকে পাথর বানিয়ে গরম জলের ধারাটিকে ঢেকে দিলেন শিব। ওই মণির সূত্রেই জায়গাটা হলো মণিকরণ। বেড়ে গল্প তো। হ্যাঁ, শেষটা কেমন যেন ওই মিতিন দেবীর সঙ্গে মিলে যাচ্ছে না? রোয়ারিক সাহেবের গ্যালারি থেকে রত্ন হাপিস করে একজোটা শেষ নাগ চম্পট দিয়েছে। আশুতোষ শাহ বসেছেন কঠোর তপস্যায়। তারই তেজে বলিয়ান হয়ে থার্ড আইয়ের মিতিন ওরফে নয়না দেবী চলেছেন রত্ন উদ্ধারে। এখন প্রশ্ন হলো, এই শেষ নাগরা কি আদৌ ঘাবড়েছে? হ্যাঁ, আশুতোষের চরণে গিয়ে কি সমর্পণ করবে ছবি তিনখানা? সেগুড়ে বালি। মিতিন দেবীকে ভেলকি দেখাতেই হবে, নইলে শেষ নাগদের কবজায় আনা মুশকিল। যাকে নিয়ে এত মস্করা সেই মিতিনের উদাসী চোখ এখন জানলার বাইরে, কানে কিছু ঢুকছে কিনা বোঝা দেয়। হঠাৎই কি যেন ভেবে দৃষ্টি ঘোরালো সে। আচ্ছা টিঙ্কু ভাই, বলো তো মণিকরণ থেকে আর কোথায় কোথায় যাওয়া যায়? কুলু ছাড়া তো মণিকরণে বাস রুট আর একটাই ম্যাডাম, মণিকরণ থেকে বারসনি। জায়গাটা কত দূরে? এই তো মণিকরণ পেরিয়ে আরও 12-14 কিলোমিটার। কি আছে সেখানে? হাইডেল প্রজেক্ট, ওখানে পার্বতীর জল থেকে বিদ্যুৎ তৈরি করা হয়। আর আছে পাহাড়ের মাথায় জুমলু মহাদেবের মন্দির। বারসনিতে থাকার কি বন্দোবস্ত? না, ওখানে নেই। ওখান থেকে হেঁটে পুলগাঁ গেলে বাড়িঘর মেলে। কাছাকাছির মধ্যে আর কোনো জায়গা? মণিকরণ থেকে হেঁটে ক্ষীরগঙ্গা যেতে পারেন, যেখানে পার্বতী নদীর শুরু। আর 2-4 জন মালানাতেও যায়। সেখানে কি আছে? মালানা এক আজব উপত্যকা ম্যাডাম, বহুকালের পুরনো। লোকে বলে সিকান্দার শাহের কিছু সৈন্য নাকি ওখানে রয়ে গিয়েছিল, তাদের বংশধররাই নাকি ওখানকার বাসিন্দা। সিকান্দার শাহ মানে মানে গ্রিক সম্রাট আলেকজান্ডার? হ্যাঁ স্যার, ওখানকার মানুষ নিজেদের মতো করে একটা আইন কানুন বানিয়ে নিয়েছে, কেউ ওদের বিরক্ত করে না। ওখানে নাকি রাশি রাশি ধনরত্ন, কিন্তু কোনো চুরি ডাকাতি নেই, এমনকি পাহাড়ারও প্রয়োজন হয় না। ওরা কথা বলে কানাসি ভাষায়, ভোট দিয়ে নিজেরাই নিজেদের নেতা নির্বাচন করে, আর তারপর সেই ওদের দেখাশোনা করে। মালানায় হোটেল আছে? না, সেটা নেই। এই ট্রেকিং পার্টিরা গিয়ে তাঁবুতে থাকে। বাইরের লোকজনদের ব্যাপারে ওরা ভীষণ কড়া। গাঁয়ের মধ্যে বাঁধানো রাস্তা ছাড়া কাউকে হাঁটতে দেবে না। ওদের কাউকে আপনি ছুঁতেও পারবেন না, কোনো জিনিসে হাত লাগালে একদম 1000 টাকা জরিমানা। এমন আবার হয় নাকি? এরকম কিছু কিছু উপজাতি কিন্তু এখনও টিকে আছে ভারতে। এই তো লাদাখের কাছে একটা গ্রামে বাস করে 8-10 জন ঘর আর্য পরিবার।
আসামে আছে কিছু থাইল্যান্ডের অধিবাসী। মুর্শিদাবাদ না ঢাকা কোথায় যেন একটা এমন পর্তুগিজ পরিবারও আছে বলে শুনেছিলাম। আচ্ছা, ট্রেকারদের মালানা যেতে কতক্ষণ সময় লাগে? একদিনে পৌঁছানো খুব কঠিন ম্যাডাম, আসলে অনেকটা দূর তো, কম করে 20-25 কিলোমিটার। রাস্তা বলতেও তেমন কিছু প্রায় নেই, এই পাহাড় ধরে এগোতে হয়। আচ্ছা। মিতিন আবার চিন্তার সাগরে। এমন গম্ভীর করে রেখেছে মুখখানা যে কথা বলতেও সাহস হয় না। ট্রেকিং রুটের খবর কেন নিচ্ছিল তা জানারও উপায় নেই। অগত্যা আর কি করা, কৌতূহল গেলে প্রকৃতির শোভা দেখছে টুপুর। একটা কথা জিজ্ঞাসা করব? আমি জানি কাল নাগারে একটা ছবি চুরি হয়েছে, তখন থেকেই দেখছি ম্যাডামের সঙ্গে পুলিশের খুব চেনা পরিচিতি। ম্যাডাম কি এনকোয়ারি করছেন? ম্যাডাম একজন গোয়েন্দা, চোর ধরায় ওস্তাদ। তাই নাকি? বাপরে। আচ্ছা, আর একটা কথা, ম্যাডাম কি কোনো সর্দারকে সন্দেহ করছেন? ঠিক তা নয়, তবে যারা চুরি করেছে তারা সর্দারজি সেজেছিল, এখনও বোধহয় সেই বেশেই আছে। মণিকরণ সাহিবে তাদের ধরবেন? দেখা যাক, যদি ইতিমধ্যে না ভেগে থাকে। কিন্তু ওরা তো কাসল থেকেও পালাতে পারে। কাসল? সেটা কোথায়? এই তো সামনেই, মণিকরণের 3-4 কিলোমিটার আগেই। ওখানেই তো দূরপাল্লার বাস স্ট্যান্ড। দিল্লি, চণ্ডীগড়, সিমলা কোথাকার না বাস ছাড়ে, আর খুব ভালো সার্ভিস। রাতে স্টার্ট করলে সকালে পৌঁছে দেয়। তাই নাকি? হ্যাঁ ম্যাডাম, কাসল খুব বড় একটা ট্যুরিস্ট স্পট। পার্বতী নদী, জঙ্গল, পাহাড়, সুন্দর সুন্দর ভিউ। অনেক ফরেনার তো মণিকরণের বদলে কাসলেই থাকে। ওখানে অনেক ভালো ভালো লজও আছে। উৎসাহ নিয়ে বলে চলেছে টিঙ্কু, কিন্তু মিতিনের যেন কোনো গ্রাহ্য নেই। ব্যাগ থেকে মোবাইল বার করলো, একটা নাম্বার টিপতে গিয়েও মাঝপথে থামলো। মোবাইল ফের ব্যাগে চালান করে বলল, না, মণিকরণেই যাওয়া যাক। তা মণিকরণ পৌঁছতে আরও আধ ঘন্টাটাক লাগলো। প্রথমেই শিখদের বিশাল গুরুদ্বারা মণিকরণ সাহিব। টিঙ্কু গাড়ি থামাবে কিনা জিজ্ঞেস করলো, মিতিন না বলল। আর একটু এগোতেই পার্বতী নদীর ব্রিজ, তারপর মূল জনপদ। ছোট তবে বেশ জমজমাট শহর, প্রচুর দোকানপাট, দুপা অন্তর মন্দির। পথের ধারে যত্রতত্র উষ্ণ কুণ্ডে স্নান করছে লোকজন। হালকা একটা গন্ধ ভাসছে বাতাসে, তুবড়ি তুবড়ি ঘ্রাণ, নিশ্চয়ই সালফারের। চতুর্দিকে পেল্লাই উঁচু উঁচু পাহাড়, যেন জেলখানার পাঁচিল হয়ে ঘিরে রেখেছে মণিকরণকে। শুধু পূব দিক দিয়েই যায় একটু ফাঁক, সেখান থেকে উঁকি দিচ্ছে হিমালয়ের বরফ চূড়। ওই পথেই লাফাতে লাফাতে নামছে পার্বতী। স্রোতের কি গর্জন! মিতিনের নির্দেশে টিঙ্কু বাস স্ট্যান্ডে নিয়ে গেল গাড়ি। তোমরা কি এখন জায়গাটা ঘুরে দেখবে? এই আগে একটু জিরিয়ে নিলে হতো না? পাশেই তো ধর্মশালা, আপাতত ঢুকে পড়ো। আমরা হোটেল নেব না? সে হবে খুন, এখন ফ্রেশ তো হয়ে নে, তারপর টাউনটা দেখ। আর তুই? আমি তোদের পরে জয়েন করছি। টুপুর মাসির সঙ্গ ছাড়তে রাজি নয়। রয়ে গেল পার্থ আর বুমবুমো। সহেলি অবনীকে নিয়ে রাম মন্দির ধর্মশালায় গেল টিঙ্কু। মা, তুমি কি এখনই চোর ধরবে? আগে একটু চা খাই, তারপর কি ধরবো না ধরবো দেখছি। মিতিন পায়ে পায়ে বাস স্ট্যান্ডের চায়ের দোকানটায় ঢুকলো। টুপুর আর বুমবুমকে চিপস কিনে দিয়ে পার্থর সঙ্গে চুমুক দিল মশলাদার চায়। সামনে একটা বাস দাঁড়িয়ে, প্রায় ফাঁকা। একটা একটা করে লোক উঠছে। এক অল্প বয়সী পাহাড়ি ছেলে যাত্রীদের মালপত্র তুলে দিচ্ছে ছাদে। বাসটাকে দেখতে দেখতে মিতিন দোকানদারকে জিজ্ঞেস করলো, এই বাসটা কোথায় যাচ্ছে? কুলু, আখারা বাজার। ছাড়বে কখন? টাইম তো 3:30, তবে লাস্ট বাস তো, গাড়ি বোঝাই না হলে নড়বে না। সে কি 3:30-এর পরে আর বাস নেই? একটা ছিল, তবে ইঞ্জিন গড়বড় করছে, আজ মনে হয় না যাবে। মিতিন আবার নির্লিপ্ত মুখে চুমুক মারল কাঁচের গ্লাসে। মিতিন মাসি, আমরা এখানে বসে আছি কেন? চান্স নিচ্ছি। কিসের চান্স? আলটপকা আসমান থেকে যদি কিছু খসে পড়ে। দেখ, ফালতু সময় নষ্ট করছো কিন্তু। এইভাবে গায়ে লিয়ে দিলে কালপ্রিটদের হদিশ পাবে। তাহলে কি করা উচিত শুনি? গুরুদুয়ারায় গিয়ে খোঁজ নাও। কিভাবে? এই যেমন ধরো, লোক দুটো যদি কাতরেইন থেকে 3টে কি 3:30 রওনা দেয়, তাহলে তারা এখানে কখন পৌঁছেছে? অ্যারাউন্ড সন্ধে 7টা-8টা।
আমরা যদি গুরুদুয়ারায় গিয়ে চেক করি সন্ধে 7টার পর কারা এসেছে। প্রথমত তারা অ্যালাউ করবেন কেন? দ্বিতীয়ত যদি তোমার আবদার শুনে পুলকিত হয়ে নামধাম জানায়, দেখে কিছু বোঝা যাবে কি? নাকি তুমি জনে জনে ডেকে দাড়ি টেনে টেনে দেখবে? পার্থ গুম হয়ে গেল। 2-4 সেকেন্ড পরে ফের বলল, তবু ওই গুরুদুয়ারাই কিন্তু লুকানোর আসল জায়গা। ওখানে তো প্রচুর লোক থাকে। তাছাড়া ভেতরে যদি নাও যাই, সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারি। ওই 2 মক্কেল যদি ভুলক্রমেও গুরুদুয়ারা থেকে বেরোয় তখন অমনি তাদের চিনে ফেলবে। সকালে স্কেচ দুটোয় মনে মনে দাড়ি পাগড়ি লাগিয়ে। তাহলে তুমি চাইছোটা কি? মণিকরণে এলে কেন? না মানে অন্তত পুলিশের কাছে চলো, তারপর না হয় তাদের নিয়ে। এই চুপচাপ বসবি? না পোষায় তো তোরা দুইজনে সোজা উষ্ণকুণ্ডে যা। যা, গরম জলে গা ডুবিয়ে বসে থাক, চমৎকার ম্যাসাজ হবে। টুপুর গোঁজ হয়ে গেল। পার্থ রেগে মেগে দোকানের বাইরে গোমড়া মুখে আকাশ দেখছে। ঠিক তখনই ভোজবাজি। মিতিন আচমকা তড়াক করে লাফিয়ে উঠেছে বেঞ্চি ছেড়ে, তীর বেগে ছুটেছে বাসটার দিকে। কালপাট্টাধারী এক রোগা সর্দারজি পাহাড়ি ছেলেটাকে একটা বোঁচকা দিচ্ছে। ঝাঁপিয়ে পড়ে চেপে ধরেছে লোকটার হাত। নবীন তারকুণ্ডে, ইয়োর টাইম ইজ ওভার। চমকে তাকিয়েছে লোকটা, পলকের জন্য থতমত। পরক্ষণে চোস্থিন দিতে তেড়ে উঠল। হ্যাঁ, কে তারকুণ্ডে? আপনিই বা কে? একদম চালাকি করবেন না। করাটা আপনি অন্য হাতে পড়েছেন। প্রকৃত শিখ কখনোই এই ভুলটা করবে না। লোকটা আরও চমকেছে। পরিবর্ত ক্রিয়াতেই বুঝি কড়াখানা লুকোতে চাইল। কি আজে বাজে বকছেন? আরেকজন স্বাস্থ্যবান সর্দারজি একটু তফাতে ছিল। তড়িঘড়ি এগিয়ে এসেছে, বলল, হচ্ছেটা কি এখানে? তীর্থস্থানে এসে আপনি আমাদের সঙ্গে অসভ্যতা করছেন। যান যান এখান থেকে, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোরপে লাভ নেই। হ্যাঁ, আমাকে তোরপে লাভ নেই। গোটা বাস স্ট্যান্ড পুলিশ ঘিরে রেখেছে। মানে দুইজনে সারেন্ডার করুন তো ভালো, নইলে। কি করবেন? হ্যাঁ, সম্ভবত রিভলভার বের করতে যাচ্ছিল তারকুণ্ডে, তবে সময় পেল না। জনা 5 সাদা পোশাকের পুলিশ ঝটিতে ঘিরে ফেলেছে 2 মূর্তিমানকে। মুহূর্তে পরিয়ে দিল হাতকড়া। টানতে টানতে নিয়ে চলেছে থানায়। পার্থ, এইবার তুমি নিশ্চিন্ত মনে দাড়ি টেনে দেখতে পারো। তুমি পুলিশকে কখন? মিতিন হাত ছাড়ছে। টুপুরের গালে আলতো টোকা দিয়ে বলল, এখনো অনেক কিছু দেখার বাকি রে। একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে নাটকীয়ভাবে। টুপুরা থানায় পৌঁছাতে না পৌঁছাতেই হঠাৎ আশুতোষ শাহের উদয়। তিনি নাকি মিতিনদের পরপরই রওনা দিয়েছিলেন কুলু থেকে। পথে টায়ার পাংচার হওয়াতে এইমাত্র এসে পৌঁছালেন। মিতিন মাসির সঙ্গে বাক্যালাপে বোঝা গেল তার নির্দেশেই মণিকরণের পুলিশ আজ তৎপর ছিল। কোথায় কখন কিভাবে পুলিশকে হাজির থাকতে হবে তাও নাকি এসপি সাহেবকে ফোনে জানিয়ে দিয়েছিল মিতিন মাসি, সেটাও কুলু ছাড়ার আগেই। শুধু কোন ফাঁকে যে মিতিন মাসি ফোনটা করেছিল সেটা টুপুরের এখনও অজানা। ইস, কেন যে টুপুর প্রতিটা মুহূর্তে মাসিকে অনুসরণ করতে পারে না। এখন শুরু হয়েছে আরেক প্রস্থ নাটক, রীতিমতো পিলে চমকানো। তারকুণ্ডে আর ভাটিয়ার ছদ্মবেশ খসিয়ে ফেলেছে পুলিশ। তল্লাশির পালাও শেষ। শুকনো মুখে দাঁড়িয়ে রয়েছেন মণিকরণ থানার ওসি সুদেশ বাংরু। তন্ন তন্ন করে হাতড়েও তিনি তারকুণ্ডেদের কাছ থেকে ছবিগুলো বের করতে পারেননি। চোর ধরা পড়লো অথচ তাদের কাছে ছবি নেই, এটা কি করে হতে পারে সুদেশ? ওদের বডি পর্যন্ত সার্চ করলাম স্যার, ব্যাগ থেকে শুধু 3 বান্ডিল ডলার পাওয়া গেছে, মোট 30,000 গুনে দেখেছি। এত ডলার ওরা পেল কোত্থেকে? দুটোই খুব বাজি, কিছুতেই মুখ খুলছে না। সিধে আঙুলে ঘি উঠবে না, আঙুল ব্যাকান, রুলের গুঁতো দিন। সে কি আর বলতে হবে স্যার, কিন্তু দুজনেই যেন ঠোঁটে তালা লাগিয়েছে। প্রেশার জারি রাখুন, একদম ঢিলে দেবেন না কিন্তু। ওকে স্যার। লোক দুটোকে ধরা কি তাহলে বৃথা হয়ে গেল ম্যাডাম? তা কেন মিস্টার শাহ? চুরির প্রমাণ তো পাওয়া গেছে। কোথায়? ওই ডলারগুলো ছবির বিনিময়ে ওদের যা জুটেছে। অর্থাৎ ছবিগুলো পাচার করে দিয়েছে বলছেন? অবশ্যই, ছবি এখন মূল অপরাধীর জিম্মায়। সর্বনাশ, তাকে এবার পাবো কোত্থেকে? টেনশন করবেন না, সে বাছা ধন এখনো পালায়নি। মণিকরণেই আছে? কুলুতে। মানে? পুরোটা জানতে হলে আমাদের এক্ষুনি কুলুতে যেতে হবে মিস্টার শাহ। কিন্তু ম্যাডাম, সন্ধে নেমেছে, অন্ধকারে এখন কুলু যাবেন? তাছাড়া সারাদিন আপনাদের যা ধকল গেছে। উপায় তো নেই স্যার, রাত পোহালেই পাখি উড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। তাই নাকি? আপনি শিওর? মানে ছবি পাওয়া যাবে? 100% নিশ্চিত। কুলুতে ঠিক কোথায় যাবেন বলুন তো? বিভব শর্মার ডেরায়। শুনেই বেজায় চমকেছেন আশুতোষ।
পরক্ষণে দৃষ্টিতে একটা জিঘাংসার ভাব ফুটে উঠল তার। তাই বলুন, শর্মাই তাহলে কালপ্রিট? আমারও কিন্তু লোকটার ওপর সন্দেহ ছিল। চলুন তাহলে, আমিও আমার ব্যাটালিয়নকে রেডি করে ফেলি। থানা থেকে বেরোনোর আগে উঁকি দিয়ে একবার তার কুণ্ডেদের দেখে এলো টুপুর। অবিকল বৈজনাথের স্কেচের মতো না হলেও চেহারাতে অনেকটাই মিল। মুন্ডু ঝাঁকিয়ে গারদে বসে আছে লোক দুটো, সামনে সুদেশ বাংরু কোমরে হাত রেখে দাঁড়িয়ে। বুমবুমও গিয়েছিল টুপুরের সঙ্গে, চোখ বড় বড় করে বলল, এরা তাহলে আসল চোর নয়? এদের একজন বস আছে, আমরা এখন তাকেই ধরতে যাব। মানে কটেজের মালিকটাই? হ্যাঁ রে। ঘাড় নেড়ে টুপুর বলল বটে, কিন্তু এখনও তার ধন্ত কাটছে না। সত্যি বলতে কি, মাসির কাজের ধারা এবার যেন একটু কেমন যেন। ধরে নেওয়া যাক যে বিভব শর্মার হাতে ছবি জমা দিয়ে তার কুণ্ডেরা মণিকরণে গা ঢাকা দিতে এসেছিল এবং এখান থেকেই কাসল টাসল হয়ে চম্পট দিত দুজনে, একেবারে হিমাচল প্রদেশের বাইরে। আর সেটা ঠেকাতেই মিতিন মাসির তড়িঘড়ি মণিকরণে গমন। কিন্তু ছবি সমেত বিভব শর্মাকে মুঠোয় না পুরে আগে তার কুণ্ডে ভাটিয়াকে তাড়া করা কেন? আর পাখি উড়ে যাওয়ার ব্যাপারটাই বা কি? লোকটার মতলব কিভাবে আগাম অনুমান করলো মিতিন মাসি? কোনো কি ক্লু পেয়েছে? সবচেয়ে আশ্চর্যের বিষয়, ভালো মানুষের মুখোশ পরা বিভব শর্মাকে ছবি চুরি চক্রের পাণ্ডা হিসেবে সন্দেহ করছে, এটাও মিতিন মাসি কাউকে ঘুণাক্ষরে টের পেতে দিল না। উল্টে শর্মার হয়ে সাফাই গাইছিল। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে তল্পিতল্পা গুটিয়ে ফের টিঙ্কুর রথে আরোহণ। টুপুররা ফিরছে কুলুতে, সামনে লালবাতি জ্বালিয়ে আশুতোষ শাহের জিপ, পাইলট কারের মতো। কোজাগরি পূর্ণিমার চাঁদও চলেছে সঙ্গে। পাহাড়ের ফাঁক দিয়ে হঠাৎ হঠাৎ দর্শন দেয়, আবার হঠাৎ হারিয়েও যায়, যেন লুকোচুরি খেলছে। জ্যোৎস্না মাখা নির্জনতায় পার্বতীর আওয়াজও বুঝি বেড়ে গিয়েছে চতুর্দিন, যেন অট্টহাসিতে ফেটে পড়ছে। বাইরে কনকনে ঠান্ডা, জানলার বন্ধ কাচ বাষ্প মেখে ঝাপসা। টুপুর তবু ওই কাছে চোখ রেখে বাইরেটা দেখছিল। বাকিরা কেউ ঢুলছে বা কেউই নিছক চোখ বুজে বসে। সত্যিই তো, একদিনে এত ছোটাছুটি কারোর পোষায়? আজই মণিকরণ ছাড়তে হবে শুনে সহেলি তো প্রায় ভেঙেই পড়েছিলেন। এখনও তার মুখে সেই অসন্তোষের ছোঁয়া। অবনীর নিশ্চিন্ত ঢুলুনি দেখে রাগটা বুঝি আরও বেড়ে গেল তার। কুলুতে তো হোটেল পাওয়ার চান্সই নেই, সুতরাং আজ নিশ্চয়ই গাড়িতেই রাত্রিবাস। এই না না না, মিস্টার শাহর সঙ্গে কথা হয়েছে, উনি আমাদের থাকার বন্দোবস্ত করবেন। কোথায়? হাজতে? কি যে বলেন, আমরা উঠবো সার্কিট হাউসে, ভিআইপি আস্তানায়, আরামসে ঘুমাতে পারবেন। সে কি আর কপালে আছে? মিতিনের যদি বাই চাপে তাহলে রাত 2টোয় হয়তো রওনা হতে হলো কোথাও। আরে টেনশন করবেন না দিদি, মিতিনের বায়না আর শুনবই না। রাতটুকু বিশ্রাম নিয়ে কাল আমরা মানালি যাবই। যাকে নিয়ে সহেলির এত গজগজ, সেই মিতিন কিন্তু একেবারে নিশ্চুপ। ঝড়ের আগে আকাশের মতো থমথম করছে তার মুখখানা। গাড়িগুলোতে ঢোকার পর টান টান হয়ে বসল। বিভব শর্মার কটেজের 4 চাকা থামতেই তড়াং করে নামলো গাড়ি থেকে। আশুতোষ শাহের সঙ্গে সোজা গেট ঠেলে অন্তরে, পিছনে দমচাপা উত্তেজনা নিয়ে টুপুর আর পার্থ। আশুতোষকে দেখে বিভব শর্মার মুখ নিমেষে পাংশু। স্যার, আপ ম্যাডাম কে সাথ? ভেবেছেন কি কুলুর মানুষ হয়ে বদমদলো বাঁটছিলেন? চলুন চলুন, বের করুন বের করুন, ছবিগুলো বের করুন। ছবি? কি ছবি? এই নাকা সাজবেন না একদম, আপনি তো নাটের গুরু। কি বলছেন স্যার? আমি তো কিছু বুঝতে পারছি না। এক মিনিট, আমি বলছি। শর্মাজি, আপনার সেই ইটালিয়ান সাহেবটি এসেছেন? হ্যাঁ ম্যাডাম, বিকেলেই পৌঁছে গিয়েছেন 4:30 নাগাদ। এখন তিনি কোথায়? রুমে। এসেই বললেন তাকে যেন ডিস্টার্ব করা না হয়, রাত 10 বাজে নেমে উনি ডিনার সেরে যাবেন। কোন ঘরটায় আছেন উনি? বাঁ দিকেরটায়। কেন ম্যাডাম? চলুন চটপট। কাঠে সিঁড়ি বেয়ে উঠে দরজায় টোকা দিল মিতি। মিনিট 2 পর পাল্লা খুলল। নীলচে চোখ, টকটকে রং, মাঝারি উচ্চতার রবার্ট জোয়ান্নি একবার মিতিনকে দেখলেন, আরেকবার স্যুটটাই পরিহিত আশুতোষকে। তারপর জিজ্ঞেস করলেন, কি চাই? আপনাকেই। ভিতরে আসতে পারি? অবশ্যই না, আমি এখন ব্যস্ত আছি। কিন্তু আমাদের যে ঢুকতে দিতেই হবে মিস্টার জোয়ান্নি, আপনার ঘরটা তল্লাশি করা যে খুবই জরুরি। কেন?
কে আপনারা? ইনি কুলুর ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আমাদের কাছে খবর আছে আপনি নিকোলাস রেরেখের 3খানা ছবি চুরি করিয়েছেন। এখন কি মানে মানে ছবিগুলো ফেরত দেবেন নাকি আমরাই খুঁজে নেব? কি আজগুবি অভিযোগ! আমি একজন ভারতপ্রেমী বিদেশি। এই ধরনের নোংরা কাজ আমি জীবনেও করব না। রবার্তোর বাচন ভঙ্গিতে আশুতোষ বেশ হকচকিয়ে গিয়েছেন। অস্বস্তি ভরা চোখে তাকাচ্ছেন মিতিনের দিকে, যেন বলতে চাইছেন মিতিনের কোনো ভুল হয়নি তো। মিতিন কিন্তু অটল। বেশ, আপনি তাহলে রুম সার্চ করতে বাধ্য করছেন আমাদের। না না, আপনারা দেখতেই পারেন। প্লিজ কাম ইনসাইড। আমার সামান্য লাগেজ তো সামনেই পড়ে, খুলে দেখে নিন। সত্যিই মালপত্র তেমন একটা নেই রবার্তোর। একটা ক্যামেরার ব্যাগ আর একখানা হ্যাভারস্যাক। খানিকটা দ্বিধা নিয়ে আশুতোষ হাত লাগালেন অনুসন্ধানে। পার্থ ক্যামেরার ব্যাগ থেকে বেরোলো ভাঁজ করা তেপায়া স্ট্যান্ড সহ একটি অতি মূল্যবান ডিজিটাল ক্যামেরা, সঙ্গে খাপে একগুচ্ছ টেলিলেন্স। হ্যাভারস্যাকে রয়েছে সাহেবের জামা কাপড়, বই আর দৈনন্দিন ব্যবহারের কিছু টুকিটাকি। আসল জিনিসগুলো না পেয়ে আশুতোষ খুলে খুলে দেখছেন ওয়ার্ড্রোব, ড্রয়ার, ড্রেসিং টেবিল। পার্থ ছুটল বাথরুমে। সিস্টার্নে ঢাকা গিজারের মাথা কিছুই নিরীক্ষণ করতে ভুলল না। টুপুর উঁকি দিল নিভে থাকা ফায়ার প্লেসের অন্দরে। খাট বিছানা সরিয়ে সরিয়েও দেখলেন আশুতোষ, কিন্তু না, ছবিগুলো কোথাও নেই। চেয়ারে বসে মিটিমিটি হাসছিলেন রবার্তো। এখনো কিন্তু কার্পেট তুলে দেখা হয়নি। আমি কি হেল্প করব? এইভাবে আমাকে বেইজ্জত করার কোনো মানে হয়? আশুতোষের কথায় মিতিন রা কাটল না। আস্তে আস্তে ক্যামেরাটার সামনে গিয়ে দাঁড়ালো। মিস্টার জোয়ান্নি, আপনি বুঝি প্রফেশনাল ফটোগ্রাফার? পুরোপুরি নয়, তবে ফটো তোলা আমার নেশা। ও। মিতিন তেপায়া স্ট্যান্ডখানা হাতে তুলে নিল। পাহাড়ের ফটো তুলতেও কি আপনি স্ট্যান্ড ব্যবহার করেন নাকি? কখনো সখনো করি বই কি। সানরাইজ সানসেটের সময় ওটা খুব কাজে লাগে। ঝুপ করে একটা পায়ার তলায় হাত রাখল মিতিন। চার দিয়ে ঘোরাতেই খুলে গিয়েছে পায়া। ভিতরে আঙ্গুল ঢুকে টেনে বের করলো একখানা ছবি। রোল করে পোড়া ছিল পায়াটায়। কায়দাটা ভালোই করেছিলেন মিস্টার জোয়ান্নি, কিন্তু শেষ রক্ষা হলো না। রবার্তোর মুখ চোখ পলকে বদলে গিয়েছে। দৃষ্টি দিয়ে আগুন বেরোচ্ছে যেন। হিংস্র রাগে মিতিনের উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিলেন। তড়িত পায়ে সরে গেল মিতিন। সঙ্গে সঙ্গে আশুতোষের হাতে উঠে এসেছে রিভলভার। সেফটি ক্যাচ তুলে নিয়ে বললেন, ডোন্ট মুভ। এক চুল নড়লে গুলি করতে বাধ্য হব। ক্যামেরা স্ট্যান্ডের বাকি দুটো পায়া থেকে মিতিন বের করলো আরও দুখানা পেন্টিং। তার হাতে যেন এখন 3 টুকরো হিমালয়, জল রঙে আঁকা। প্রত্যেকটা ছবির তলায় নিকোলাস রোয়েরিখের স্বাক্ষর। রাতটা আর সকাল হলো না মিস্টার জোয়ান্নি। ভুন্টার থেকে কাল ভোরের ফ্লাইটটা আপনাকে ছাড়াই উঠবে। আর শুনে আপনি কষ্ট পাবেন, $30,000 সমেত আপনার 2 এজেন্টও এখন পুলিশের হেফাজতে। রবার্তো জোয়ান্নি ধপ করে বসে পড়লেন চেয়ারে। ঝুলে গিয়েছে তার দুখানা কাঁধ। রোটাং পাসের পথ যথেষ্ট দুর্গম। রাস্তাটা অসম্ভব খাড়াই এবং বেশ ভাঙাচোরা। টিঙ্কুর প্রাণপণ চেষ্টাতেও গতি বাড়ছিল না। গোঁক গোঁক করছে গাড়ি। একটা করে বাঁক পেরোয়, চরকি খেয়ে যায় মাথা। একই সঙ্গে খুলে যায় হিমালয়ের নবনব রূপ। অবশেষে কাল বিকেলে মানালি পৌঁছেছে টুপুররা। উঠেছে চমৎকার একটা হোটেলে, হিড়িম্বা টেম্পলের কাছে। আবার ম্যালবিপাশাও দূরে নয়। ঘরের জানলা খুললেই পিছনে এক আপেল বাগান, লাল আভা মাখা। সোনালি আপেল গাছ থেকে পড়ে গড়াগড়ি খাচ্ছে মাটিতে। আর ওপরে হিমালয়। সার সার বরফে ঢাকা চূড়ো যেন পাহারা দিচ্ছে সুন্দরী মানালিকে। এসেই কাল রাতে টুপুরা গিয়েছিল বিপাশার পাড়ে। সেও এক মনোহর অভিজ্ঞতা। চাঁদের কিরণে ঝিকমিক করছে বিপাশা, যেন কুচি কুচি হিরে ভাসছে স্রোতে। জ্যোৎস্না মেখে বরফে ঢাকা পাহাড়ও যেন কি স্নিগ্ধ তখন। মানালি আসার পথে টুপুরদের আরেকবার যেতে হয়েছিল নাগ্গার। এবার অবশ্য আশুতোষ আর কিষণলালের স্বনির্বন্ধ অনুরোধে। এমন চর্বচস্য খাওয়া হলো, পার্থমেশর প্রায় হাঁসফাঁস অবস্থা।
মিতিন উপহার পেল স্থানীয় শিল্পীর আঁকা হিমালয়ের একখানা ছবি। কিষানলাল নাকি রোয়ারিক মেমোরিয়াল ট্রাস্টে আবেদনও রেখেছেন নিকোলাসের পেন্টিং উদ্ধারের জন্য যেন একটা সম্মানজনক পারিশ্রমিক দেওয়া হয় মিতিনকে। থার্ড আইয়ের কার্ডও রেখে দিলেন নিজের কাছে। আর আশুতোষ উদ্যোগ নিয়েছেন মিতিনকে একটা সংবর্ধনা জানানোর হিমাচল প্রদেশ সরকারের তরফ থেকে। সম্ভবত ফেরার সময় টুপুরদের আরেকবার থামতে হবে কুলুতে। সে যাই হোক, সকলের মন আজ খুশিতে ঝলমল। পথের কষ্ট কেউই গায়ে মাখছে না। সহেলি পর্যন্ত ঠাট্টা ইয়ার্কি জুড়েছেন অবনীর সঙ্গে। বুমবুমও আজ মোবাইল গেমে মত্ত নয়। হিমালয়ের এমন অমুক টান যে সেও মোহিত হয়ে দেখছে পাহাড় পর্বত। পার্থ নিজের জায়গায় সামনের সিটে ঝাঁকুনি খেতে খেতে একটু আগে গান ধরেছিল আকাশ ভরা সূর্য তারা। তার বেসুরো গলা শুনে টিঙ্কুও হেসে খুন। সঙ্গীত ছেড়ে পার্থ এবার মজায় মেতেছে। বুঝলি টুপুর, তোর মাসির কিন্তু হেভি ক্যালি। হিমালয়ে এসেও একটা কেস জুটিয়ে ফেললো। মেইন ক্রেডিটটা কিন্তু বুমবুমের। ভাগ্যিস ও পেন ড্রাইভখানা পেয়েছিল। আরে শুধু পেন ড্রাইভেই হয়? ওই পেন ড্রাইভ খেলিয়ে খেলিয়ে কেমন একটা কেস বানিয়ে দিল সেটা একবার ভাব। সাধে কি বলি, তোর মাসির মাথায় জিলিপির পেয়ে আছে। তবে একটা প্রশ্ন কিন্তু তোমায় করা হয়নি মাসি। কি রে? ওই জুয়ান্নি সাহেব তোমার সন্দেহের তালিকায় ঢুকলেন কিভাবে? বিভব শর্মার কটেজে আসছেন শুনে কি? না, ঠিক তা নয় রে। নামটা মাথায় রয়ে গিয়েছিল। আর্ট গ্যালারির রেজিস্টারে পেশাদার ফটোগ্রাফারদের তালিকায় ওই নামটা চোখে পড়তেই আমার সন্দেহ দানা বাঁধে। তারপর যেই শুনলাম তারকুণ্ডেদের ঘর ভাড়া ক্রেডিট কার্ডে মেটানো হয়েছে, তখনই বুঝলাম অন্য কেউ টাকাটা পাঠিয়েছেন। কারণ অত টাকা দেওয়া তারকুণ্ডেদের পক্ষে সম্ভব নয়, অন্তত তাদের স্ট্যাটাস তাই বলে। পরে তো বিভব শর্মার কাছ থেকেই বিল নিয়ে দেখা গেল ওদের আর রোবার্তো জোয়ানির ক্রেডিট কার্ডের নাম্বার 1। হ্যাঁ, মিস্টার শাহ তো দুখানা স্লিপে সিজ করলেন। তারকুণ্ডে আর ভাটিয়ার সঙ্গে রোবার্তোর যোগাযোগের ওইটাই তো মুখ্যম প্রমাণ। এই তোরা কেসের গপ্প থামাবি? এমন সুন্দর প্রকৃতির মাঝে চোর ছাচর নিয়ে বকর বকর শুনতে ভালো লাগে? হক কথা। টুপুর থেমে গেল। একটা হেঁচকি তুলে টুপুরদের গাড়িও থেমেছে রোটাং পাসের মাথায়। গাড়ি থেকে নামলো টুপুর। সঙ্গে সঙ্গে কনকনে হাওয়ার প্রবল ঝাপটা। কি জোর বাতাস বইছে রে বাবা। ঝটিতি কুলু টুপিতে টুপুর ঢেকেছে কান মাথা। গলা পর্যন্ত টেনে দিল ফুল হাতা পশম জ্যাকেটের জিপার। তবু যেন বাধা মানছে না, হাড়ে গিয়ে বিঁধছে হিমকণা। টুপুর কোনো রকমে স্থিত করল নিজেকে। অমনি চোখ জুড়ে এক অনবদ্য দৃশ্য। দুসারি পাহাড়ের মাঝখান দিয়ে কত দূর যে এঁকে বেঁকে চলে গিয়েছে ওই গিরিপথ। ওই পথ দিয়েই বুঝি একসময় বাণিজ্যে যেত বণিকের দল। ওই রাস্তা দিয়ে কত যে মানুষ প্রথম পা রেখেছে ভারতের মাটিতে। ভাবতে ভাবতে দুম করে নিকোলাস রোয়ারিককে মনে পড়ল টুপুরের। নিকোলাস সাহেব এইসব রাস্তায় ঘুরে বেরিয়েছেন পায়ে হেঁটে। পাহাড়কে ভালোবেসে রয়ে গিয়েছিলেন এই দেশে। আর এই হিমালয়কেই এঁকে গিয়েছেন তিনি সারা জীবন। হায় রে, কেন যে রবার্তো জোয়ান্নির মতো লোকজন আসে এই দেশে? তাহলে শেষ হলো সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সিরিজের উপন্যাস কুড়িয়ে পাওয়া পেন ড্রাইভ। আজকে গল্প পাঠ ম্যানেজারের চরিত্রে এবং নির্দেশনায় ছিল অনুভব। মিতিন মাসির ভূমিকায় ছিল পূজা, টুপুরের ভূমিকায় অধ্যায়, পার্থর ভূমিকায় এবং সূত্রধার হিসাবে আমি রণদীপ, সহেলির ভূমিকায় দিতিপ্রিয়া, অবনীর ভূমিকায় পার্থ, টিঙ্কু সিংয়ের ভূমিকায় স্নেহাদ্রি, বুমবুমের ভূমিকায় সমাপন, বৈজনাথের ভূমিকায় ইন্দ্রনীল, বিভব শর্মার ভূমিকায় অভিযান, আশুতোষ সাহা এবং প্রসাদের ভূমিকায় কৌশিক, শব্দগ্রহণে অভ্র, নবীন তারকুণ্ডের ভূমিকায় অনুভব, অবনী এবং ভাটিয়া পার্থ, সুদেশ বাংড়ু ও রবার্তো জোয়ানির ভূমিকায় তমাল, অন্যান্য চরিত্রে অনুভব এবং খুশি, আবহ সৃষ্টি এবং স্পেশাল এফেক্টস ম্যাক্স ওরফে ইন্দ্রজিৎ, নাট্যরূপ দিয়েছে নীল এবং অনুভব, বিশেষ সহযোগিতায় ছিল লিও। মিতিন মাসির যে থিমটা শুনবে সেটা শুভম এবং
অনুভব ডিজাইন করেছে। পোস্টার ডিজাইনিংয়ে ছিল প্রীতম দেব। আমাদের আজকের প্রকল্পে পাশে থাকার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের পরিবারবৃন্দের কাছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে ওটা প্রেস করে দিও, তাহলে আমাদের সমস্ত আপডেট সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 8টায় একটা নতুন গল্প নিয়ে। ততদিনের মতো ভালো থেকো, ভয় থেকো। তৃতীয় নয়ন হবে তাদের সমন, তাই সাবধান সাবধান সাবধান।